ওকে, তো জিওমেট্রিক ড্রয়িং আমাদের কেন দরকার? আমরা জিওমেট্রিক ড্রয়িং কেন পড়বো? আমি যদি জাস্ট ওই ধরনের একটা প্রশ্ন করি তাহলে তার উত্তরটা কিরকম হবে? যদি আমরা বলি, মনে করো জাস্ট কোন একটা সিম্পল অথবা কমপ্লেক্স যখন আমরা ড্রয়িং করতে যাই নর্মালি, সেই ড্রয়িংটা যাতে খুবই প্রফিশিয়েন্টলি করতে পারি, যাতে খুব একটু দক্ষতার সহিত করা যায়, তার জন্য আমাদের কিছু বিষয় নর্মালি জানতে হয়। যেমন একটা বিষয় হতে পারে ড্রাফটার্স। আমরা যে ড্রাফটারটা ইউজ করি, ড্রাফটারটা আমরা দেখাইছিলাম একদম ফার্স্ট ক্লাসে কিছু ইনস্ট্রুমেন্ট যখন দেখতেছিলাম। তাহলে সেখানে একটা ইনস্ট্রুমেন্টের নাম ছিল আসলে ড্রাফটার্স। তাহলে সেই ড্রাফটার্স দিয়ে কি কি করা যায়, তো সে বিষয়ে আমাদের সম্যক জ্ঞান থাকা দরকার। যদি আমরা প্রফিশিয়েন্টলি কোন একটা ড্রয়িং করতে যাই, সেটা সিম্পল হোক অথবা কমপ্লেক্স কোনো ড্রয়িং হোক। এবং সাথে আমাদের কিছু জিওমেট্রিক কনস্ট্রাকশন মেথড জানা দরকার। আমরা যদি একটা স্ট্রাকচারের যে কোনো একটা ড্রয়িং করতে গেছি, যেটা মনে করো একটা কমপ্লেক্স ড্রয়িং, তাহলে তার জিওমেট্রিক্যাল যে স্ট্রাকচার, তাহলে সেই স্ট্রাকচারের যে মেথডগুলো আছে, আমরা যদি কিছু মেথড অ্যাপ্লাই করে ওটাকে ড্রয়িং করতে যাই, তো সেই মেথডগুলো আমাদেরকে অবশ্যই তখন জানতে হবে। তাহলে সেই মেথডগুলো কি? তো মেইনলি এখানে ওই মেথডগুলো নিয়ে আলোচনা করা হবে, যে জিওমেট্রিক ড্রয়িং এর যে মেথডগুলা জানলে আমরা মোটামুটি যে কোনো একটা ড্রয়িং খুবই তোমার নিখুঁতভাবে আঁকতে পারবো। তাহলে সেই মেথডগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। তাহলে সেই মেথডগুলো কি? মেথডগুলো আর কিছুই না, সেগুলো হচ্ছে কিছু সিম্পল প্রিন্সিপালস, যে আমরা জিওমেট্রি পড়ে আসছি ছোটকাল থেকে। তাহলে সেই জিওমেট্রি গুলার যে প্রিন্সিপাল গুলো আছে, তাহলে সেই প্রিন্সিপাল গুলো হচ্ছে আসলে ওই জিওমেট্রিক কনস্ট্রাকশন মেথড। তো এখানে এই চ্যাপ্টারে মেইনলি যে বিষয়গুলো আলোচনা করা হবে, তাহলে সবগুলা হয়তোবা তোমরা আগে বিভিন্ন জায়গায় দেখছো। বিভিন্ন জিওমেট্রি পড়ার সময়, সেটা ক্লাস 6 থেকে হোক বা ক্লাস 4-5 থেকে হোক, সব জায়গায় মোটামুটি বেসিক একদম যে প্রিন্সিপাল গুলো আছে একটা জিওমেট্রি ড্র করার জন্য, তাহলে সেগুলো আমরা সবাই দেখে আসছি আগে। তো ওই জাস্ট ওই জিনিসগুলোকে এখানে রিভিউ করা। তো সেইগুলা হয়তো বা পরবর্তীতে যে ড্রয়িং গুলো আসবে, আমাদের মেইন ড্রয়িং এর বিষয়গুলো কিন্তু এখনো শুরু হয় নাই। আমরা মেইনলি এখনো বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, যাতে ওই মেইনলি যে ড্রয়িং গুলো করবো আমরা পরবর্তীতে, তাহলে সেই ড্রয়িং গুলো যাতে একটু ইজি হয়ে যায়, সেটার দিকে আমরা যাচ্ছি আসলে। তো এই যে একটা জিওমেট্রির যে প্রিন্সিপাল গুলা মেইনলি আমরা জানি বা পড়ে আসছি, বা এখন সামনে যেগুলা দেখবো একই জিনিস রিভিউ করব, তো সেগুলা জানলে আমাদের সুবিধা কি হবে? সেগুলা জানলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আহ, ওই ড্রয়িং যেটা করব তার অ্যাকুরেসিটা বাড়বে, মানে একদম অ্যাকুরেটলি হয়তো বা আঁকতে পারবো। এরপরে খুব কম সময়ে আঁকতে পারবো, মানে সময়টা কম লাগবে। আমি যদি কোনো মেথড না জানি বা কোনো প্রিন্সিপাল যদি ফলো না করি, তো তখন সেক্ষেত্রে দেখা যাবে যে টাইম কনজিউমিং হবে, মানে টাইমটা অনেক বেশি লাগবে ওইটা ড্র করতে গেলে। তা এখন এই বিষয়গুলো যদি আমরা জেনে যাই, তাহলে সেক্ষেত্রে কম সময়ের মধ্যে আমরা ওইটা ড্র করতে পারবো এবং খুবই অ্যাকুরেট হবে। এবং দেখলে মনে হবে যে কোনো প্রফেশনাল ওয়ার্ক, মানে কোনো পেশাদার কোনো যারা ড্র করে, তো তাদের মতো একটা ড্রয়িং আমরা হয়তো বা পাবো। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি আমরা দেখি, নর্মালি জিওমেট্রিক কনস্ট্রাকশন যখন আমরা করতে যাব, তখন মেইনলি খুবই স্ট্রিক্টলি কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করতে সেটা অ্যালাউ করে। তার মধ্যে যেমন একটা হচ্ছে যে কম্পাস ইউজ করা, এবং সাথে হচ্ছে যে স্ট্রেট লাইন আঁকার জন্য হয়তো বা যে কোনো একটা স্কেল। কিন্তু টেকনিক্যাল ড্রয়িং যখন আমরা করব, নর্মাল আমরা টেকনিক্যাল ড্রয়িংটাই ফলো করব, তো যারা টেকনিক্যাল ড্রয়ার তারা কিন্তু শুধুমাত্র লিমিটেড কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করে না, তারা অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করে, যেমন টি স্কেয়ার, সেট স্কেয়ার, বা অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট গুলা সবগুলো ইউজ করে থাকে। তো আমরা টেকনিক্যালি মেইনলি এই ড্রয়িং গুলা করব, যাতে আমাদের কি হয়, আমরা যাতে খুবই স্মুথলি, খুবই অ্যাকুরেটলি এবং খুবই কম সময়ের মধ্যে যাতে আঁকতে পারি, কোনো অনুমান না করে। আমরা অনেক সময় যদি মনে করো, তোমাকে এখন যদি একটা বিল্ডিং এর জাস্ট ছবি আঁকতে বলা হয়, তুমি হয়তো বা অনুমান করে আঁকবা। অথবা তোমাকে যদি একটা ট্রায়াঙ্গেল, যে কোনো একটা ট্রায়াঙ্গেল আঁকতে বলে, যার হয়তো বা একটা তোমার কি দেওয়া আছে, সাইড দেওয়া আছে, তো তোমাকে হয়তো বা এজিউম করে রাখতে হবে। তো এরকম গ্যাস ওয়ার্ক না করে যাতে আমরা একুরেটলি মেজারমেন্টের মাধ্যমে আঁকতে পারি, তো সেটার জন্য মেইনলি এই জিওমেট্রিক ড্রয়িংটা। ওকে, তো আমরা বেসিক জিনিসগুলা যেগুলো আমরা আগে, অনেক আগে তোমরা হয়তো বা ছোটকাল থেকে দেখে আসতেছো, ক্লাস 4-5 থেকে 6-7-8, তো ওই বিষয়গুলাই মেইনলি আবার আমরা একটু রিভিউ করব। যারা একদমই হয়তোবা মনে নাই, তারা তাদের জন্য নতুন করে আবার সেটা কি হবে, আবার রিভিউ হবে। আর যারা জানো তারা মানে সেটা তো ভালোই, এমনি জানো। তো কিছু জিওমেট্রিক নমেনক্লেচার আমাদেরকে প্রথমে জানতে হবে ওই ড্রয়িং এর দিকে যাওয়ার আগে। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে পয়েন্ট। ওকে, আমরা একদম শুরু থেকে, একদম বেসিক থেকে শুরু করতেছি। পয়েন্ট জিনিসটা তো আমরা সবাই জানি, তাই না? পয়েন্ট কি?
পয়েন্ট হচ্ছে জাস্ট একটা লোকেশন বলতে পারি, তো যার কোনো কি নাই। জাস্ট আমরা ওই বিন্দুটাই দেখতেছি, ওটার কোনো লেন্থ নাই, কোনো উইথ নাই, জাস্ট একটা বিন্দু। ওকে, তো এখানে যখন আমরা কোনো একটা ড্র দেখতে যাব, মনে করো একটা সার্কেল আঁকতে বললো তোমাকে, তাহলে সার্কেলের একটা সেন্টার থাকে, তাহলে সেই সেন্টারটা একটা পয়েন্ট হতে পারে। তাহলে সেই পয়েন্টটাকে এইখানে মানে যখন আমরা সামনের দিকে এগোবো তখন দেখবা যে একটা ক্রিস ক্রস মানে হচ্ছে প্লাস সাইনের মতো কোনো কিছু, যেমন এই যে আমরা দেখতেছি এখানে ফিগারের মধ্যে আমরা দেখতেছি একটা পয়েন্ট। এই যে পয়েন্টটাকে ক্রিস ক্রস দিয়ে দেখানো হয়েছে, তাহলে এটা একটা আমরা পয়েন্ট বলতে পারি। এটা ওই পয়েন্টটাকে ইন্ডিকেট করার জন্য মেইনলি এই প্লাস সাইন, যেটা আমরা এটাকে ক্রিস ক্রস বলতেছি, এই ক্রিস ক্রস দিয়ে বোঝানো হয়ে থাকে জাস্ট একটা এক্সাক্ট লোকেশন। এই লোকেশনটা একটা হচ্ছে একটা পয়েন্ট, যার কোনো লেন্থ নাই, যার কোনো উইথ নাই। ওকে, এরপর আমরা যদি লাইন্সের কথা আসি, লাইন্স কি হতে পারে? লাইন্স হচ্ছে যে কোনো একটা স্ট্রেট একটা এলিমেন্ট, তো যার কোনো উইথ নাই কিন্তু লেন্থ আছে। লেন্থটা কতটুকু হতে পারে? লেন্থটা একটা ইনফাইনিট পরিমাণ, ইনফাইনিট জিমাল হতে পারে তার ম্যাগনিটিউড। তো এক্ষেত্রে ওই যে যদি এটা ইনফাইনাইট পরিমাণও হয়ে থাকে, তাও কিন্তু এটা দুটো পয়েন্টের সমষ্টি আমরা বলতে পারি, জাস্ট ইনিশিয়াল একটা পয়েন্ট, একদম ফাইনাল একটা পয়েন্ট। যদি ইনফাইনাইট হয় সেটা হয়তো আমরা দেখতেছি না, এটা অনেক দূর চলে গেছে, কিন্তু সেটা ইনফাইনাইট গিয়েও হয়তো বা কোনো একটা জায়গায় সেটা থামতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো এটা চলমান ছিল আর কি, একটা পয়েন্ট স্থির আর একটা পয়েন্ট চলমান। তাহলে এখানে দুটা পয়েন্টের যোগফল যেটা, সবসময় আমরা দুটা পয়েন্টই পাচ্ছি যখন একটা স্ট্রেট লাইন আঁকতে যাবো। তো যেখানে কোনো উইথ থাকতেছে না, কিন্তু অবশ্যই একটা লেন্থ আমরা দেখতেছি। ওকে, যেটা ইনফাইনাইট জিমাল হতে পারে। তো এখন যদি আমরা লাইনের প্রকারভেদে আসি, লাইন নরমালি কয় ধরনের হতে পারে? লাইন আমরা মেইনলি দেখি দু টাইপেরই হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্রেট লাইন হতে পারে, একটা হচ্ছে কার্ভ। কার্ভটা বিভিন্ন রকম হতে পারে, হ্যাঁ, মানে জাস্ট বিভিন্ন শেপের হতে পারে আর কি। তো ইন জেনারেল আমরা স্ট্রেট লাইন আর কার্ভ লাইন হিসেবেই আখ্যায়িত করে থাকি ওইগুলাকে। তো এখানে আরেকটা বিষয় যেটা জানতে হবে, যখন মনে করো একটা সার্কেল, আবার আমরা একটা সার্কেলের ভিতরে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, তো এক্ষেত্রে আমরা ওই যে সার্কেল আঁকলাম সেই সার্কেল দিয়েও কিন্তু ওই জায়গাটার একটা এরিয়া পেতে পারি। আচ্ছা, আমি একটু ড্র করে দেখাই, তখন তোমাদের জন্য জিনিসটা একটু হয়তো বা ইজি হবে। জাস্ট মনে করো আমি একটা ট্রায়াঙ্গেল, এবং সার্কেলটা একটু বাঁকা হচ্ছে আমার এখানে, আমি যেহেতু জাস্ট মাউস দিয়ে আঁকতেছি, এটা হয়তো বা এরকম হতে পারে। জাস্ট একটা সার্কেল আঁকলাম এবং সার্কেলের ভিতরে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এটাকে আমি নাম দিলাম ABC। ওকে, এখন এই যে এবিসি ট্রায়াঙ্গেল, তার বাইরে একটা সার্কেল, তাহলে সার্কেলের একটা আমরা জানি একটা পরিধি থাকে, তার যে পরিধি সার্কামফারেন্স। তো এই এ থেকে বি যাইতে ডিস্টেন্স কার বেশি হবে, মানে কার দূরত্বটা বেশি হবে, এটাও কিন্তু এই সার্কেল হিসেবে যে বৃত্তচাপটা আমরা দেখতেছি এবি, আবার এখানে ট্রায়াঙ্গেলের যে এবি যে সাইডটা আছে সেটাও কিন্তু একটা ডিস্টেন্স। আমরা দুইটা পাত এখানে সেট করলাম আর কি। তাহলে কোন পাতের দৈর্ঘ্য কম হবে আর কোন পাতের দৈর্ঘ্য বেশি হবে, তোমরা কি বলতে পারবা? মনে করো একজন লোক এই যে এ সাইড থেকে বি সাইডে যাবে, এখন একজন না দুইজন, তাহলে ওকে, একজন মানুষ যাচ্ছে এ বরাবর, আরেকজন যাচ্ছে এ বরাবর, তাহলে কার কম সময় লাগবে বি তে পৌঁছাতে? স্যার স্ট্রেট লাইন বরাবরটা কম সময় লাগবে। স্ট্রেট লাইনটা কম সময় লাগবে, এক্স্যাক্টলি। তাহলে আমরা দেখবো যে এরকম যেখানে কার্ভ লাইন আছে অথবা যেখানে স্ট্রেট লাইন, দুটার মধ্যে দেখবো যে অলওয়েজ যেটা স্ট্রেট লাইন তার সময়টাই নর্মালি কম লাগে আর কি। ওকে, আমি এই জিনিসটাই মেলে দেখাতে চাচ্ছিলাম আর কি আসলে। ওকে, তাহলে আমরা দেখতেছি যে লাইনের ক্ষেত্রে স্ট্রেট লাইনের সময় কম লাগবে আর কি, ডিস্টেন্সটা মানে ডিস্টেন্সের যে ম্যাগনিটিউডটা তাহলে সেটা একটু কম হয় আর কি। তাহলে এখানে অনেক ধরনের লাইন আমরা দেখতেছি, ফিগারের মধ্যে একটা আর্ক দেখতেছি, ফ্রি কার্ভ দেখতেছি, ভার্টিক্যাল লাইন আছে, হরিজন্টাল লাইন, স্ট্রেট লাইন উইথ ডেফিনিট লেন্থ, লেন্থটা তোমার ফাইনিট, স্ট্রেট লাইন উইথ ইনডেফিনিট লেন্থ যেটা ইনফাইনিট জিমাল হতে পারে, পারপেন্ডিকুলার লাইন যেগুলো আমরা নর্মালি জানি। ওকে, এখন যদি অ্যাঙ্গেলের কথায় আসি, অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেল হচ্ছে জাস্ট দুটা সাইডের একটা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে, দুটা সাইড অর্থাৎ দুটা লাইন একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে, তো এক্ষেত্রে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, সেটা আমরা জানি। ওকে, তাহলে অ্যাঙ্গেল সেটা রাইট অ্যাঙ্গেল হতে পারে, অ্যাকিউট অ্যাঙ্গেল হতে পারে, অথবা অবটিউস অ্যাঙ্গেল তৈরি করতে পারে, ডিপেন্ডিং অন দ্য ইন্টারসেক্টিং
ওয়ে অফ দোজ টু লাইনস। ওকে, দুটো লাইন কিভাবে একটা একটার সাথে ইন্টারসেক্ট হচ্ছে তার ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে। নরমালি আমরা এই তিন ধরনের অ্যাঙ্গেল দেখে থাকি, যেটা হচ্ছে রাইট, একিউট এবং অবটিউস অ্যাঙ্গেল। এগুলো নিয়ে বিস্তারিত আসলে বলার দরকার নেই, কারণ তোমরা সবই জানো। আমি জাস্ট এমনি রিভিউ করে যাচ্ছি যাতে তোমাদের একটু আবার আইডিয়া চলে আসে আর কি, কারণ এগুলা পরবর্তীতে আমাদের বিভিন্ন ড্রয়িং এর ক্ষেত্রে লাগতে পারে। এরপর ট্রায়াঙ্গেল হচ্ছে কি, জাস্ট একটা ক্লোজড প্লেন যেখানে তিনটা সাইড একটা ক্লোজড প্লেন তৈরি করে। হ্যাঁ, জাস্ট একটা ক্লোজড প্লেন ফিগার যেখানে তিনটা সাইড কি থাকবে, তিনটা সাইড বলতে এখানে তিনটা স্ট্রেট লাইন দিয়ে ওইটা আবদ্ধ থাকবে। তো আর তিনোটা সাইড যখন আমরা আবদ্ধ করে দেব, তো তখন দেখা যাবে যে তিনটার যোগফল নরমালি 180 ডিগ্রি হয়, যেটা আমরা জিওমেট্রিতে দেখে আসছি আগে। আচ্ছা, তৌসিফ তাহের কিছু কি বলতে চাচ্ছ? তুমি হাত তুলছো দেখা যাচ্ছে, নাকি এমনিতেই প্রেস হয়েছে? ভুলে প্রেস হয়েছে। ওকে, তাহলে আমরা কি জানি, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তো এক্ষেত্রে ট্রায়াঙ্গেল কয় ধরনের হতে পারে? আমরা যদি ট্রায়াঙ্গেলের প্রকারভেদ দেখি, রাইট ট্রায়াঙ্গেল হতে পারে, ইকুইল্যাটারাল হতে পারে, আইসোসেলিস হতে পারে, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটাকে আমরা স্কেলিন বলে থাকি, অর্থাৎ বিষমবাহু যে ত্রিভুজগুলা, ওগুলো হতে পারে। তাহলে আমরা বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গেল নিয়ে জানি, যেমন এখানে ফিগারের মধ্যে দেখো, ফিগার ট্রায়াঙ্গেলস এখানে যেটা দেখতেছি, এই যে ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল মানে তো বুঝো? হ্যাঁ, কথাটা বুঝে নাই। সমবাহু, রাইট? হ্যাঁ, আইসোসেলিস সমদ্বিবাহু, তাই না? রাইট ট্রায়াঙ্গেল সমকোণী, আর হচ্ছে স্ক্যালিন হচ্ছে বিষমবাহু, যার কোনোটা বাহুই সমান নয়। তাহলে আমরা এই ধরনের ট্রায়াঙ্গেল গুলো নর্মালি দেখে থাকি। তো তো এই জিনিসগুলা আমাদেরকে জানতে হবে, কারণ আমরা যখন ড্রয়িং করতে যাব তখন দেখা যাবে যে কোনো বাহু একটা বাহুর সাথে আরেকটা বাহু সমান হয়ে যাচ্ছে এবং আরেকটা বাহু হয়তো বা সমান হচ্ছে না, তাহলে সেটাকে বেস করে আমাদের হয়তো ড্রয়িংটাকে রিপ্লেস করতে হচ্ছে অন্য কোনো জায়গায়, বা ওইটাকে অন্য কোনো শেপে নিয়ে যেতে হচ্ছে। তখন আমাদের এই মেজারমেন্ট গুলা অবশ্যই কাজে আসবে। ওকে, এরপরে যদি আসি কোয়াড্রিল্যাটারাল, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে চতুর্ভুজ টাইপের কোনো কিছু, চারটা বাহু দিয়ে যেটা হয়ে থাকে আর কি। তো এটাও একটা হচ্ছে তোমার ক্লোজড প্লেন ফিগার যেখানে চারটা স্ট্রেট লাইন থাকবে। ট্রায়াঙ্গেল ছিল আমাদের একটা ক্লোজড প্লেন ফিগার, মানে একটা প্লেনের মধ্যে নরমালি আমরা দেখি বা আঁকি। তো ওক্ষেত্রে তিনটা স্ট্রেট লাইন দিয়ে আঁকতে হতো, এক্ষেত্রে হচ্ছে চারটা স্ট্রেট সাইড থাকবে। আর এক্ষেত্রে যদি আমরা দেখি যে অপোজিট বাহুগুলো যদি প্যারালাল হয়, তো এক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি প্যারালেলোগ্রাম অথবা সামান্তরিক বলে থাকি। যেমন আমরা দেখতেছি প্যারালেলোগ্রাম, রেক্টাঙ্গেল, স্কয়ার, রম্বাস, এরপর ট্রাপজয়েড, এবং এরপরে কাইট কাইট টাইপের, যেটা কাইট শেপের। তো সবগুলাই কিন্তু চারটা বাহু দিয়ে, যেটাকে আমরা কোয়াড্রিল্যাটারাল বলতে পারি, মানে চতুর্ভুজ আর কি, চারটা বাহু দিয়ে আবদ্ধ যে একটা ক্ষেত্র দেখতেছি আমরা। এরপরে আসি পলিগন। যদি আমরা পলিগনের ক্ষেত্রে কথা বলি, পলিগন হচ্ছে জাস্ট বহুভুজ আর কি। তাহলে বহুভুজটা শুরু হতে পারে ত্রিভুজ থেকে, শুরু হতে পারে ত্রিভুজ বলতে আমরা তিনটা বাহু থেকে শুরু হতে পারে, যেহেতু মানে তোমার দুইয়ের অধিক যদি কোনো ভুজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে পলিগন বলতে পারি। আহ দুইয়ের না, তিন থেকে শুরু করে তিনের চেয়ে বেশি। ওকে, তাহলে তিন, যেহেতু আমরা ত্রিভুজটা হচ্ছে ইনিশিয়াল পলিগন, তো ওখানে তিনটা সাইড দিয়ে নর্মাল একটা প্লেন আবদ্ধ পাচ্ছি আমরা। এরপরে স্কোয়ার, যেমন স্কোয়ার একটা উদাহরণ হতে পারে, চারটা ভুজ। এরপর হতে পারে হেক্সাগন, যেমন ছয়টা বাহু থাকে, ছয়টা সাইড থাকে। এরপর অক্টাগন, যেখানে আটটা সাইড থাকবে। তাহলে এই ধরনের এগুলোকে আমরা পলিগন বলতে পারি। তো এক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে, পলিগনের যে ইনিশিয়াল, যে এলিমেন্টারি যে পলিগন, সেটা হচ্ছে আহ একটা ট্রায়াঙ্গেল যেখানে তিনটা বাহু থাকে আর কি। তো একটা পলিগনকে আমরা তখনই একটা রেগুলার পলিগন বলতে পারি যখন তার যে বাহুগুলা দিয়ে ওই পলিগনটা তৈরি, সবগুলা বাহু যখন সমান হবে এবং যে অ্যাঙ্গেল গুলা তৈরি করবে, যদি মনে করো আমরা চতুর্ভুজের কথা বলি চারটা দিয়ে, তো সেক্ষেত্রে আহ ওই চারটা ভুজ যখন চারটা কোণ তৈরি করলো কর্নারে, তাহলে চারটা কোণই হবে সমান, মানে সবগুলা কোণ সমান এবং সবগুলা বাহু যখন সমান হবে তখন সেটাকে আমরা বলতে পারি রেগুলার পলিগন। ওকে, এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, একদম সিম্পল ফর্মুলা, যেগুলো তুমি শর্টকাটে বের করে নিতে পারো। যে একটা পলিগন বা মানে আমরা পলিগনের কথাই বলতেছি, একটা পলিগনের ইন্টারনাল অ্যাঙ্গেল কতটুকু হতে পারে, যে কোনো একটা ইন্টারনাল অ্যাঙ্গেল, যেমন সেটা হতে পারে n-2 × 5 ডিভাইডেড বাই n, যেখানে n হচ্ছে নাম্বার অফ সাইড, রেডিয়াস অফ আউটস্ক্রাইবিং সার্কেল। তো যে বাইরের যে সার্কেলটা আছে, তাহলে সেই সার্কেলটার রেডিয়াস যদি আমরা বের করতে চাই, তখন আমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি s ডিভাইডেড বাই 2 sin
পাই ডিভাইডেড বাই এন। এরপর নাম্বার অফ ডায়াগোনালস, যে কয়টা ডায়াগোনাল আছে, এগুলা অনেক সময় শর্টকাট হিসেবে অনেক জায়গায় হয়তো বা তোমরা পড়ছো, বিভিন্ন ম্যাথ করার সময় হয়তো বা পড়ছো, এগুলো শর্টকাট আকারে এখানে দেওয়া আছে, আমরা সহজেই এগুলো বের করে নিতে পারি। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু ম্যাথ করার না, এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে অ্যাকুরেটলি ফিগারটাকে ড্র করা। তো সেই জন্য এখানে হয়তো ম্যাথমেটিক্যাল জিনিসগুলা ডিটেলসে দেখাবে না, কিন্তু বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেই জিনিসগুলো এখানে আলোচনা করা হবে, যাতে তোমরা খুব সহজে কম সময়ের মধ্যে মেজারমেন্ট করে ওইটা বের করতে পারো আর কি। ওকে, তো এখানে যেমন আমরা দেখতেছি ট্রায়াঙ্গেলের 3 সাইডস, স্কয়ার 4 সাইডস, মানে সবগুলো মোটামুটি কয়টা করে সাইড আছে সবগুলো এখানে নামকরণ করে করা আছে। এই সবগুলো আছে পলিগন হিসেবে আমরা বলতে পারি। আহ 3টা থেকে 3-এর অধিক যদি হয় সেগুলোকে আমরা পলিগন বলতেছি আর কি। মানে তোমার ডোডেকাগন পর্যন্ত দেখানো হয়েছে, যেখানে 12টা সাইড আছে নরমালি। আমরা পরবর্তীতে দেখবো যে এই ধরনের ডেকাগন বা তোমার হ্যান্ডেডেকাগন, এরপর হতে পারে তোমার ননাগন, এই যে এই জিনিসগুলো কিভাবে ড্র করতেছে, এগুলো আমরা একুরেটলি উইথ মেজারমেন্ট, কম্পাসের সাহায্যে হোক বা অন্য কোনো স্কেলিং এর মাধ্যমে হোক, কিভাবে আমরা করতে পারি সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো। ওকে, এরপর যদি আমরা আসি সার্কেলে, তো সার্কেল হচ্ছে জাস্ট একটা ক্লোজড কার্ভ, যেটা একটা মানে কার্ভটাকে ক্লোজড করা। তো যেখানে প্রত্যেকটা পয়েন্ট সার্কেলের যে সেন্টারটা, তাহলে সেই সেন্টার থেকে সমান দূরত্ব অবস্থান করে। মানে আমরা যে ক্লোজড কার্ভটা তৈরি করলাম, তো সেই কার্ভগুলো কিন্তু অনেকগুলা পয়েন্টের সমষ্টি, তাই না? মানে একটা পয়েন্ট যখন একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে আহ, এটা যে অবস্থান থেকে তোমার যাত্রা শুরু করছে, আবার যখন সেই একই জায়গায় এসে পৌঁছায়, তখন এটা নর্মালি সার্কেল হয় আর কি, সমান দূরত্ব মেনটেন করে। তো সেটাই এখানে বলা হচ্ছে। তাহলে একটা সার্কেলের যে মেজর কম্পোনেন্ট গুলা নর্মালি আমরা দেখবো, যেমন একটা ডায়ামিটার আমাদেরকে অবশ্যই জানতে হবে, যে কোনো একটা সার্কেল আঁকতে গেলে অবশ্যই ডায়ামিটার আমাদের জানতে হয়। তারপর রেডিয়াস আমাদেরকে জানতে হবে, তারপর সারকামফারেন্স জানতে হবে, তাই না? তো এখানে ওই ধরনের যে সকল আরো অন্যান্য যে বিষয়গুলো আমাদের জানা দরকার, সেগুলো নিয়ে এখানে বলা দেওয়া আছে। যেমন আমরা যদি একটা সার্কেলের আর্ক বলি, আর্ক বলতে জাস্ট একটা ছোট অংশ, যেটা এই যে আর্ক। তারপর ডায়ামিটার দেখানো হচ্ছে, যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে। রেডিয়াস, ডায়ামিটারের অর্ধেক। আমরা দেখতেছি কর্ড, যেটাকে আমরা জিয়া বলে থাকি, অর্থাৎ তোমার কেন্দ্র ব্যতীত যে কোনো একদিকে যদি দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করে, সেটাকে আমরা কর্ড বলতেছি। সার্কামফারেন্স, পুরা বৃত্তটা যে জায়গাটা দখল করছে বা যে জায়গাটা ঘুরে আসছে, এটা পুরোটাই আমরা সার্কামফারেন্স বলতেছি। কোয়াড্রেন্ট, আমরা যদি এটাকে 4 ভাগে ভাগ করি, যে কোনো একটা অংশ হচ্ছে একটা কোয়াড্রেন্ট, মানে 4 ভাগের 1 ভাগ। তারপরে সেক্টর, সেক্টর হচ্ছে জাস্ট একটা অংশ, যেটা আমরা যদি আর্ক না, জাস্ট আর্কও বলতে পারি, জাস্ট কেন্দ্র থেকে জাস্ট যে কোনো একদিকে আমরা যদি ছোট একটা অংশ নিই, একটা ফালির মতো আর কি, সেক্টর। আর সেগমেন্ট হচ্ছে জাস্ট কোন একটা অংশ যদি আমরা কেটে যে অংশটা পাই, এটা হচ্ছে সেগমেন্ট। এবার ট্যানজেন্টটিও আমাদের জানতে হবে, কারণ আমাদের ট্যানজেন্ট পরবর্তীতে লাগবে। ট্যানজেন্ট হচ্ছে জাস্ট যে কোনো একটা পয়েন্টকে ছেদ করে যখন, মানে বাইরের, এটা অবশ্যই আউটস্ক্রাইবিং হবে, মানে বাইরের সাইডে কোন একটা পয়েন্টকে সেট করে যখন আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, তখন যে পয়েন্টকে সেট করে গেছে জাস্ট ওইটার একটা ট্যানজেন্ট হিসেবে আমরা দেখাই এটাকে। তো যেমন এখানে সেন্টার খেয়াল করো, এখানে ক্রিস ক্রস দেওয়া আছে, অর্থাৎ এটা একটা পয়েন্ট ছিল, তাহলে সেই পয়েন্টটাকে আমরা ক্রিস ক্রস দিয়ে দেখাতে পারি। ওকে, এরপরে সেকেন্ড, মানে ছেদক আকারের যে অংশটা, মানে দুটো পয়েন্টকে সেট করে চলে গেছে, এই ধরনের সেকেন্ড। এটাকে আমরা কর্ড বলতেছি না, এটাকে কর্ড বলতেছি না কি জন্য, কারণ এটা সেট করে চলে গেছে, কোন একটা যে কোনো দুটো পয়েন্টকে সেট করে চলে গেছে। এরপরে যদি আমরা আসি সলিডে, জাস্ট সলিড আমরা যদি ডিফাইন করি, সেক্ষেত্রে এটাকে বলবো জাস্ট কিছু ফিগার, সেগুলা একটা প্লেন সারফেস দিয়ে সীমাবদ্ধ কোন একটা এরিয়া, মানে এরিয়া না, এখানে ভলিউম বলতে হবে। এটা এরিয়া তৈরি করে না, কারণ এটা ভলিউম। এটা হচ্ছে তোমার ক্লোজড সারফেস বলতে পারি। হ্যাঁ, যেমন উপরের গুলো যদি আমরা ওপেন সারফেস বলি, ওপেন সারফেস আর ক্লোজ সারফেস কি মানে বুঝতে পারতেছো? যে কথাটা বলতেছি আমি, ওপেন সারফেস কি জিনিস আর ক্লোজড সারফেস দুটো কি একই জিনিস হচ্ছে? যেমন আমি যদি একটা সার্কেল কথা বলি, যে মনে করো এই সার্কেলটা কি ক্লোজড সারফেস নাকি ওপেন সারফেস? অথবা আমি যদি ক্লোজড কার্ভ বলি, ক্লোজড কার্ভটা কি বোঝাচ্ছে আসলে, কি ওপেন সারফেস বোঝাচ্ছে নাকি ক্লোজ সারফেস বোঝাচ্ছে? তোমাদের কি মনে হয়? এটা একটা ক্লোজড কার্ভ বা ক্লোজড লাইন, তাই না? মানে একটা লাইনকে আমরা ক্লোজড করে দিয়েছি। ক্লোজড লাইন বলবো না, ক্লোজড কার্ভই বলবো, কারণ এটা লাইন, তো লাইন হলে এটা স্কয়ার শেপের বা অন্য কোনো শেপের হতে পারতো। আমি ক্লোজড কার্ভ বলি। তাহলে ক্লোজড কার্ভ এই ধরনের একটা বৃত্ত টাইপের যেটা আমরা পাচ্ছি, এটা কি ওপেন সারফেস হবে নাকি ক্লোজড সারফেস হবে? ক্লোজ সারফেস। ক্লোজড সারফেস। আর কেউ, আর কোনো কমেন্ট? দুটার মধ্যে আর কোনো অপশন? আমরা ক্লোজড সারফেস কেন বলতেছি এটাকে, তুমি যে বললা ক্লোজ সারফেস কেন বলতেছো এটাকে?
সারফেসটা আবদ্ধ করা, এই জন্য সারফেসটা আবদ্ধ করা। আবদ্ধ করা, এটা কাকে আবদ্ধ করছে? ক্ষেত্রফলটাকে, ভিত্তিক ক্ষেত্রফলটাকে। আচ্ছা, তোমার এই জিনিসটা একটু একটু মিসকনসেপশন, যে তোমার এই জায়গায় একটু ভুল আছে। এটা হচ্ছে একটা ওপেন সারফেস। ওপেন সারফেস কেন? ওপেন সারফেস জাস্ট একটা এরিয়া তৈরি করতে পারে, কিন্তু তুমি এখানে খেয়াল করো, এটা একটা হচ্ছে ক্লোজড সারফেস। ক্লোজ সারফেস যেমন বক্স, বক্স একটা ভলিউম তৈরি করছে, তাহলে এটা ওই সারফেসটাকে, এটা কিন্তু তুমি বাইরে থেকে জাস্ট এই অংশটা ঘুরায় এনে যদি আবার এটাকে মনে করো একটা ফুটবল, এটা কি ফুটবলের মতো হচ্ছে নাকি ফুটবলের একটা অংশ এই জিনিসটা? তুমি এখন প্লেনের উপর যে জিনিসটা দেখতেছো, মনে করো তুমি একটা ফুটবলকে ঠিক মধ্যখানে কেটে ফেলছো, কাটার পর ওটাকে একটা স্লাইস নিছো, জাস্ট আমরা ক্রস সেকশনাল এরিয়া যেটাকে বলে থাকি, এটা কি ওইরকম কোনো কিছু বোঝাচ্ছে এই উপরে এই সার্কেলটা? সারফেস হতে গেলে ভলিউম থাকতে হবে, তাই তো? হ্যাঁ, ক্লোজ সারফেস হতে হলে মনে করো পুরো ফুটবল যদি হয়, তো সেক্ষেত্রে আমি ওটাকে ক্লোজ সারফেস বলতে পারি। তো সেক্ষেত্রে এটা কিন্তু ক্লোজ সারফেস না, এটা হচ্ছে ওপেন সারফেস বাট ক্লোজড কার্ভড, মানে কার্ভটা ক্লোজড কিন্তু ওপেন সারফেস। তো এই ধরনের জিনিসগুলো, এই যে কনসেপশন গুলো তোমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে, কারণ এই জিওমেট্রিক্যাল ড্রয়িং বলো বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে কিন্তু আমরা যে জিনিসটা মানে কল্পনা করতেছি, যেটা হয়তো বা দেখতেছি না, সেই জিনিসটাকে সম্পূর্ণভাবে রূপ দিতে পারাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা একটু মানে ভালো করে মাথায় আসতে হবে আর কি, যে কোনটা কি জিনিস। তো এই যে সলিডস যেটা, এই সলিডটা হচ্ছে একটা প্লেন সারফেস দ্বারা বাউন্ডেড কোনো কিছু, তার মানে একটা ভলিউম থাকবে এটার। তো এই সারফেসকে আমরা প্রতিটাকে ফেস বলতে পারি। এখানে মনে করো যদি আমরা একটা হেক্সাহেড্রন, একটা কিউব যদি বলে থাকি, একটা কিউবের 6টা ফেস আমরা জানি, 6টা ফেস থাকে, তাহলে 6টা ফেস দিয়ে এটা একটা ক্লোজড সারফেস। ওকে, তো যদি আহ, আমরা যদি এটাকে একটা রেগুলার পলিগন মানে মানে প্রত্যেকটা ফেজ যদি সমান হয় আর কি, তো সেক্ষেত্রে আমরা এটাকে রেগুলার পলিগন আকারে যদি দেখাতে যাই, তো সেক্ষেত্রে ওই সলিডটাকে আমরা বলতে পারি একটা রেগুলার পলিহেড্রাল, মানে বহুভুজ, একটা রেগুলার বহুভুজ আমরা বলতে পারি। তাহলে এই ধরনের এই ক্লোজ সারফেস বিশিষ্ট অনেকগুলা সলিডস, মানে তার মানে আমরা সলিডস মানে বুঝবো এটা ক্লোজড সারফেস যেখানে একটা ভলিউম ক্রিয়েট করছে। তো এখানে অনেকগুলা শেপ দেখানো হয়েছে, যেমন এখানে শুরু থেকে আমরা যদি দেখি, একটা টেট্রাহেড্রন থেকে শুরু করে একটা ট্রায়াঙ্গেল টাইপের আর কি, অক্টাহেড্রন থেকে শুরু করে এরপরে অবলিক সার্কুলার এভাবে গিয়ে লাস্ট পর্যন্ত দেখতেছি আমরা একটা প্রোলেট এলিপসয়েড, মানে ডিম্বাকৃতির কোনো কিছু, মানে শেষ পর্যন্ত। তাহলে এই শেপ গুলা সবগুলাই হচ্ছে আমাদের সলিডস আকারে বলতে হবে, ঠিক আছে? তো যার প্রত্যেকটা একটা প্লেন সারফেস দ্বারা আবদ্ধ, হয়তো বা 6টা প্লেন সারফেস বা 8টা প্লেন সারফেস বা 4টা প্লেন সারফেস, সবগুলো প্লেন সারফেস দিয়ে আবদ্ধ, এরকম কোনো কিছু আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের বেসিক যে জিনিসগুলো আমাদের জানতে হবে, মেনলি সেগুলাই গেল। তাহলে এখন আমরা মেথডে চলে যাব। এতটুকু পর্যন্ত যা বললাম সেগুলো থেকে কারো কোনো প্রবলেম আছে বুঝতে? প্রবলেম থাকার কথা না, কারণ এগুলো একদম বেসিক জিনিস ছিল। ওকে, তাহলে আমরা এখন আসি টেকনিক্স অফ জিওমেট্রিক কনস্ট্রাকশন। আমরা জিওমেট্রিক কনস্ট্রাকশন গুলা করতে গেলে যে টেকনিক বা যে মেথড গুলো অ্যাপ্লাই করতে হবে, মেনলি আমরা সেই জিনিসগুলাই এখানে আলোচনা করব। তো সেই মেথড গুলো অ্যাপ্লাই করার আগে আমাদের যে সেট স্কয়ার আছে বা অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, কম্পাস বলো, মেইনলি সেট স্কয়ার গুলা, তাহলে সেট স্কয়ার গুলাকে মানে যাতে আমরা যখন লাইনগুলো ড্র করতে যাব, সেটা পারপেন্ডিকুলার লাইন হোক বা প্যারালাল লাইন হোক, তাহলে সেই লাইনগুলো যাতে ঠিক মতো আঁকতে পারি উইথ সেট স্কয়ার। মেইনলি সেট স্কয়ারটাকে ইউজ করা হচ্ছে এখানে। তোমরা চাইলে স্কেলও ইউজ করতে পারো, বাট সেট স্কয়ার যেহেতু ওই কাজগুলো করতেছে একদম মেজারমেন্টটা ঠিকভাবে, তাহলে সেই জন্য আমাদেরকে ওই সেট স্কয়ারের ব্যবহার সম্পর্কে একটু জানা দরকার। যেমন এখানে সেট স্কয়ারের ব্যবহারটা দেখানো হয়েছে, যে একটা প্যারালাল আমরা লাইন ড্র করতে গেলে বা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে গেলে আমাদের সেট স্কয়ারের প্রপার ইউজটা, মানে আমরা কোন জায়গায় বসালে এরকম একটা প্যারালাল লাইন অথবা পারপেন্ডিকুলার লাইন আঁকতে পারবো। ওকে, যেমন মনে করো আমরা যদি পারপেন্ডিকুলার লাইন আঁকতে যাই, তো প্রথমে কি করলো, এখানে সেট স্কয়ারের ক্ষেত্রে দুটা যে সেট, একটা জানি হচ্ছে কি মানে 45-45 অ্যাকিউট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে তোমার 60-30। তাহলে 60-30 যেটা লম্বা টাইপের আর কি, তো সেটাকে রেখে তুমি যদি এটাকে কি করাও, এটাকে স্লাইড করাও, তাহলে সেক্ষেত্রে আমরা কি আঁকতে পারি, আমরা কিন্তু এই পারপেন্ডিকুলার লাইনগুলা আঁকতে পারি।
তো প্রথমে কি করলো, প্রথমে একটা লাইন ড্র করলো যেটাকে আমরা ভূমি হিসেবে বলতে পারি অ্যাভি। ওই অবস্থায় 45 কোন জায়গায় ধরছে ঠিক এখানে খেয়াল করো, এই যে এই জায়গায় ধরলো। এখন ওটাকে আরেকটু উপরে তুললে আমরা 90 ডিগ্রি যে লাইনটা, ওই লাইনটা ড্র করতে পারি 90 ডিগ্রি। তাহলে একবার অবস্থান করছে কোন জায়গায়, এই জায়গায়। এটাকে ফিক্সড রাখতে হবে 60-30 কে। 45 যেটা, ওইটাকে প্রথমে স্লাইড মানে প্রথমে এই অবস্থায় রেখে আমরা অ্যাভি লাইনটা ড্র করলাম। এরপর ওইটাকে একটু স্লাইড করে উপরের দিকে তোলার পরে এই যে এই সাইডটাকে নরমালি এখানে ইউজ করতেছে পরবর্তীতে, এটা সেকেন্ড স্টেপে ডট ডট লাইন দিয়ে, যেটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তাহলে আমরা কিউপি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম আর কি। তো ঠিক সেম ভাবে যদি একটা প্যারালাল লাইন ড্র করতে যাই, প্রথমে আমাকে লম্বা যে স্কেলটা অর্থাৎ 60-30 অ্যাঙ্গেলের যে সেট স্কেলটা, ওটাকে বসানোর পরে এই দুটাকে কি করতে হবে, মানে এটাকেই আমাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমি অ্যাভি একটা ড্র করলাম মনে করে এই অবস্থায়, এটাকে ঠিক নিচের দিকে নিয়ে এসে যে কোনো অবস্থানে এনে আমি যদি আরেকটা লাইন ড্র করি, দেখা যাবে এটা প্যারালাল হয়ে গেছে। তো এখন এটা হয়তো একটু তির্যকভাবে করছে, তুমি যদি এটাকে সোজাভাবে করতে চাও তাহলে তোমাকে এই সেট স্কয়ার 60-30 এখন যে অবস্থায় আছে তার থেকে একটু যদি তুমি উপরের দিকে ঘোরাই দাও, মানে তোমাকে এটা নিজে থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি, যাতে কোন দিকে গেলে বা কোন দিকে আঁকলে তোমার সুবিধা মতো অ্যাঙ্গেল গুলা বা যে লাইন গুলা আঁকতেছো সেই লাইন গুলা আঁকা যাচ্ছে, সেই জিনিসটাই তোমাকে দেখতে হবে। ওকে, আচ্ছা এরপরে আসি একটা লাইনকে অথবা একটা আর্ককে আমরা কিভাবে বাইসেক্ট করব, মানে মানে ঠিক মধ্যখানে ভাগ করতে পারি। যেমন মনে করো লাইন এভি দেওয়া আছে, এই যে এভি লাইনটা মনে করে দেওয়া আছে। এখন এভি লাইনটাকে আমাকে কি করতে হবে, বাইসেক্ট করতে হবে। আমরা বাইসেক্ট কিভাবে করতে পারি, তোমরা তো জিওমেট্রি পড়ে আসছো তাই না, আগে ক্লাস 9-10-এ বা 11-12-এ পড়ে আসছো। কিভাবে করতে পারি কেউ বলতে পারবা, কারো আইডিয়া আছে? আর একই ব্যবসা, যে কোনো একটা ব্যবসাতে নিয়ে দুই পাশ থেকে দুটো বৃত্তচাপ রাখতে হবে। বৃত্তটা আর কি ব্যাসার্ধ, এখানে আমার লাইন দেওয়া আছে, তুমি কি বৃত্ত আঁকবে আগে নাকি? মনে করো তোমাকে একটা লাইন দেওয়া আছে, বলো যে এই লাইনটার কি করো, এই লাইনটার অ্যাকসেপ্ট করে। ঠিক বাইসেক্ট করো, মানে ঠিক মধ্যখানে দুই ভাগ করো। কিভাবে করবা? যে কোনো একটা ব্যবসাতে নিয়ে আমি দুটো বৃত্তচাপ রাখবো, না, এ বি পয়েন্ট থেকে। ব্যাসার্ধটা কার, বৃত্তের? অর্ধেকের বেশি, এ বি এর এ বি এর অর্ধেকের অর্ধেকের বেশি বা এ বি অর্ধেকের এর সমান। দুই তৃতীয়াংশও বলতে পারো, 2/3 অথবা অর্ধেকের চেয়েও বেশি, এটাও বলতে পারো। ওটার সমান করে বৃত্তচাপ আঁকতে হবে। এখানে কিন্তু ব্যাসার্ধ না, আসলে বৃত্তচাপ আঁকতে হবে দুই পাশে, তাই না? যেমন এখানে দেখাচ্ছে, খেয়াল করো, এই যে অ্যাভি গিভেন লাইন অথবা আর্ক যেটাই বলো, এখানে আর্কও হতে পারে সেটা। তো মনে করো অ্যাভি লাইনটা দেওয়া আছে, হ্যাঁ, অথবা আর্কও দেওয়া আছে, মনে করো অ্যাভি আর্কটা দেওয়া আছে, দুটারই একসাথে দেখাচ্ছে এখানে। তো এখন এটাকে যদি তুমি ড্র করতে যাও, কি করতে হবে, কম্পাসের যে কাঁটাটা আছে সেটাকে তুমি মনে করো বি পয়েন্টে বসিয়ে অর্ধেকের চেয়ে বেশি অথবা দুই তৃতীয়াংশ, মানে এটাকে 3 ভাগ করে 2 ভাগ সমান নিতে পারো, এটাও বলতে পারো, অথবা অর্ধেকের চেয়ে বেশিও বলতে পারো। অর্ধেকের চেয়ে বেশি নিয়ে অ্যাভি লাইনের বা অ্যাভি সাপের দুই পাশে, ওকে, অ্যাভি আর্কের দুই পাশে দুটা করে যদি বৃত্তচাপ আঁকো, বিতে বসিয়ে দুটা, এতে বসিয়ে দুটা বৃত্তচাপ আঁকলে দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট যদি তুমি যোগ করে দাও স্যার স্কেল দিয়ে, তাহলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বাইসেক্টিং পয়েন্ট অফ আর্ক এন্ড অথবা লাইন। হ্যাঁ, আর্ক অথবা লাইনের আমরা বাইসেক্টিং পয়েন্টটা পেয়ে যাচ্ছি। তাহলে এই জিনিসগুলো লাগবে হয়তো বা পরবর্তীতে, এই জন্য এখানে বেসিক জিনিসগুলো আলোচনা করতেছে। এরপর যদি আমরা বলি যে একটা লাইনকে ইকুয়াল কিছু নাম্বারে ভাগ করো, মনে করো একটা লাইন দেওয়া আছে, তোমাকে বলো যে 60টা ভাগে মানে 60টা সমান ভাগে ভাগ করো, ওটা কি পারা যাবে? ওটা কিন্তু আমরা দেখছিলাম কোন একটা জায়গায়, তাই না? স্যার এটা কোন করে করতে হবে? হ্যাঁ, কোন করে আমরা এভাবে দেখছিলাম না কোন একটা জায়গায়? ঠিক এই যে হ্যাঁ, স্যার। প্রথমে একটা মনে করো আমি এই লাইনটাকে ভাগ করবো 60টা ভাগে, এই যে অ্যাভি যেটা দেওয়া আছে এটাকে ভাগ করব। তো ভাগ করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে একটা এটা চেয়ে লম্বা একটা লাইন আঁকতে হবে, যেটা আমরা দেখছিলাম ওইখানেও, ওই যে কোথায়, ওই যে হরিজন্টাল গাইডলাইন এবং ভার্টিক্যাল গাইডলাইন আঁকার সময় এভাবে একটা লম্বা লাইন আঁকতে হবে এবং কম্পাস দিয়ে সমান করে, এটা কম্পাস দিয়েও করতে হয়তো বা কম্পাস দিয়ে না করে এটাকে সেট স্কেল দিয়ে মনে হয় করছিল নাকি, সেট স্কেল দিয়ে করা যায় না? প্রথমে এভাবে সমান অংশে ভাগ করে, মনে করো 5 মিলিমিটার করে ভাগ করে, তারপর এই ভাগের অনুসারে এই অ্যাভি লাইনের মধ্যে কোন কোন জায়গায় বিন্দুগুলা পড়তেছে, এটার করসপন্ডিং বিন্দু কোনটা। তুমি যদি নরমাল স্কেল দিয়ে করো দেখবা যে ভুল হতে পারে, এই জন্য সেট স্কেল দিয়ে ইউজ করছিল, ভিডিওতে দেখছিলা তাই না? ঠিক একইভাবে এখন এরকম একটা হরিজন্টাল অ্যাভি লাইনকে সমান যদি মনে করো এখানে 5টা ভাগে ভাগ করছে, তুমি যদি 5টা ভাগে ভাগ করো তাহলে এইভাবে করতে হবে।
সেট স্কয়ার ইউজ করে। তো এটা আশা করি পারবা, যেহেতু আমরা দেখছিলাম কোন একটা জায়গায়। এরপরে অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে গেলে আমরা কিভাবে করতে পারি? কিভাবে করা যায়? স্যার ওই ক্ষেত্রেও কোণের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণটার ভিতরেই দুইটা বৃত্তচাপ আঁকবো। তো তারপর ওই ছেদ বিন্দু দিয়ে ওই কোণটার যেখানে কোণ উৎপন্ন করছে স্যার ওই বিন্দুর সাথে সংযোগ করে দিব। কোণের অর্ধেকের চেয়ে বেশি বলতে তুমি বাইরের দিকে বলতেছো? জি এই যে স্যার, এই মনে যে করো, আপনি যেখানে কার্সরটা ঘোরাচ্ছেন সেখানে। জি স্যার, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। হ্যাঁ এরপর এরপর স্যার মানে এই বি বিন্দুতে বসায় অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। বি বিন্দুতে নাকি এ বিন্দুতে? তো বি বিন্দুতে এখানে বি স্যার আপনি বিন্দু, যে আমরা তো লাইনটা আঁকবো বি সি। বি বিন্দু কেন হবে? তুমি মনে করো পুরো এই যে অ্যাঙ্গেল দেওয়া আছে, মনে করো এ সি, মানে বিএসি বা সিএবি, এই সিএবি কোনটা দেওয়া আছে, ওকে? তো তোমাকে বললো যে এটা বাইসেক্ট করো, তুমি কোন জায়গায় ইয়া করবা? কম্পাস মনে করো এখানে বসাইছো, কম্পাস পেন্সিলটা, বসে তো স্যার প্রথমে একটা বৃত্তচাপ আঁকতেই হবে আমাকে এদিকে। বৃত্তচাপটা কোন জায়গায় আঁকবা? স্যার ভিতরে আর কি। হ্যাঁ ভিতরে হ্যাঁ কি এই এই জায়গায়? বরাবর এখানে। এই হ্যাঁ বরাবর, ওকে? তাহলে তুমি স্যার। বিতে কেন বসাবা? তুমি আবার দেখবা যে স্যার এটা আমি সমান মনে করতে করছি হবে। স্যার ওইটা ওই বিটা স্যার ওদের বিতে রেখা না, নির্দেশ সেটা বুঝি হ্যাঁ নাই ওকে, স্যার, তাহলে ওটার দিকে মনে তাহলে করছি। এই দুই জায়গায় কিন্তু আমাকে আবার ওই কম্পাসটা বসাতে হবে, তাই না? হ্যাঁ জি একটা কাটা স্যার। বসাতে হবে এখানে, পেন্সিল বসাতে হবে এখানে। জি স্যার। তো এই জায়গায় বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার ওই জায়গায় বসিয়ে এটা আরেকটা অবশ্যই ওদিকে বৃত্তচাপ বৃত্তচাপ। জি যোগ স্যার। করে দিলে যেটা হয়, এটা হচ্ছে বাইসেক্টর, যেগুলো হয়তো বা আগে মানে অনেক জায়গায় দেখে আসছো বা পড়ে আসছো, 9-10 এরকম জিওমেট্রি করার সময় করছো। 5-6 করছি আমরা। কোথায়? এগুলো সিক্সে আসছে। 6-এও আছে, রাইট? 5-6 এ 5-6-7-ও আছে, হ্যাঁ একদম বেসিক জিনিসগুলো আছে। 9-10-এও আছে মেবি। তো যাই হোক, তো এখানেও কিন্তু দেওয়া আছে যে এই স্টেপ গুলাতে তোমরা পড়ে দেখবা, যদি কারো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, এই স্টেপ গুলো পড়ে দেখবে, এখানেও দেওয়া আছে, এখান থেকেও তোমরা করতে পারো যারা পারো না আর কি। এরপরে যদি আমরা আসি, একটা আর্ক অথবা একটা সার্কেল, মানে মনে করো 3টা পয়েন্ট দেওয়া আছে, তাহলে 3টা পয়েন্ট থেকে আমরা কিভাবে একটা সার্কেল ড্র করতে পারি? মনে করো 3টা পয়েন্ট দেওয়া আছে, জাস্ট এবিসি 3টা পয়েন্ট। এখন এই 3টা পয়েন্ট দিয়ে আমরা কিভাবে একটা সার্কেল তৈরি করতে পারি অথবা একটা আর্ক কিভাবে আঁকতে পারি? স্যার একটু আস্তে শোনা যাচ্ছে স্যার। কম শোনা যাচ্ছে? এখন ঠিক আছে? জি স্যার। ওকে, এখন মনে করো 3টা পয়েন্ট দেওয়া আছে, রাইট? এবিসি মনে করো 3টা পয়েন্ট, এখানে হয়তো বা এঁকে ফেলছে, এটা আঁকার আগে মনে করো 3টা পয়েন্ট এবিসি দেওয়া আছে, তাহলে এবিসি থাকলে তোমাকে ড্র করতে বলছে যে একটা আর্ক আঁকো এবিসি বরাবর, অথবা একটা সার্কেল তৈরি করো। তো কিভাবে করা যায়? স্যার সংযুক্ত করার পর দুইটা লম্ব সমদ্বিখণ্ড করে যেখানে সেট করে ওই বিন্দু দিয়ে একটা সাইকেল আঁকবো। রাইট, তারপর আমরা এবি প্রথমে সংযোগ করে দেবো লাইটলি, এগুলো কিন্তু লাইটলি, ঠিক আছে? এগুলো এখানে হয়তো বা বড় করে দেখাচ্ছে, এগুলো লাইট লাগতে হবে। এবি বরাবর যোগ করে দিলাম, মনে করো 3টা পয়েন্ট এবিসি যে কোনো জায়গায় থাকতে পারে, আমি ওই 3টাকে আমার সম্ভাব্য যে জায়গায় আঁকতে চাচ্ছি সেখানে কি করব, প্রথমে এবি যোগ করে দিলাম, আবার বিসি যোগ করে দিলাম। এখন এবি কে বাইসেক্ট করব, বিসি কেও বাইসেক্ট করব, এবং দুটাকে যোগ করে পিছন থেকে বাড়াবো, পিছন থেকে বাড়ানোর পরে যে জায়গায় মিলিত হবে, মনে করে যে জায়গায় মিলিত হয়েছে ওইটাকে সেন্টার ধরে আমি বৃত্তটা এঁকে ফেলবো। জাস্ট একদম সিম্পল জিনিস, ওকে? এখন আসি, আমরা যদি একটা অড শেপ, মনে করো ট্রায়াঙ্গল, একটা ট্রায়াঙ্গুলার শেপ, তাহলে সেই ট্রায়াঙ্গেলকে এক জায়গায় মনে করো একটা ট্রায়াঙ্গেল ড্র করা আছে, এই যে মনে করো এটা, এই যে গিভেন শেপ এ বি সি। এখন এটাকে অন্য জায়গায় আমি ট্রান্সফার করব, মনে করো তোমার একটা খাতায় এবিসি এই শেপটা দেওয়া আছে, তুমি হুবহু এই শেপটা আরেকটা খাতায় তুমি তুলতে চাচ্ছ, তাহলে মেজারমেন্ট কিন্তু একই হতে হবে। তুমি যদি আন্দাজে আঁকো দেখা যাবে যে হয়তো বা শেপ গুলো মিলতেছে না, মানে তোমার এ বির যে লেন্থ, এসির যে লেন্থ, এখন তুমি তো হয়তো বা বলতে পারো যে স্কেল দিয়ে আমি মেপে মেপে করতে পারি, এখন স্কেল দিয়ে মেপে মেপে করলে তোমার হয়তো বা দেখা যাবে যে এখানে হরিজন্টালি যেটা ছিল সেটা ওখানে হয়তো হরিজন্টালি একটু অ্যাঙ্গেল করে হয়ে গেছে। এখন ওইটা যাতে না হয়, একদম হুবহু যাতে আসে, সেটা আমরা কিভাবে করতে পারি? তো প্রথমে যেটা করতে হবে, এখানে কিন্তু স্টেপ গুলো দেওয়া আছে, স্টেপ 1-এ যেটা করতে হবে, আমরা এটাকে মনে করো নাম দিয়ে দিলাম, এবিসি নাম দিয়ে দিলাম। তাহলে স্টেপ 1 অনুসারে আমাকে প্রথমে এবিটা সমান করে কম্পাস ধরে আর কি একটা বৃত্তচাপ আঁকতে হবে, যেটা আমরা আঁকলাম, এই যে বৃত্তচাপটা আঁকলাম। তাহলে এ বিন্দু যেটা ছিল আমি যেখানে বসাচ্ছি, মনে করো এটা আমার প্রথম কথা, এটা দ্বিতীয় কথা। এখন এই দ্বিতীয় কথায় যে পয়েন্ট থেকে আমি এটা আঁকবো সেটাকে আমি এ প্রাইম নাম দিয়ে দিলাম, এর জায়গায় এ প্রাইম। এবং এ প্রাইম থেকেই এই এ বি এর সমান যে ব্যাসার্ধটা নিয়েছিলাম সেই ব্যাসার্ধ দিয়ে কিন্তু এই ব্যাসার্ধটা আমি আঁকছিলাম, মানে এই বৃত্তচাপটা আঁকছিলাম, ওকে? তাহলে এখন এই পয়েন্টটা কোন জায়গায় আছে আমাকে সেটা একটু দেখতে হবে, তাহলে সেই পয়েন্টটা মনে করো বি, তাহলে এই পয়েন্ট
বি যেটা এই যেখানে পয়েন্ট বি প্রাইম যেটা মানে বি এর রিপ্লেসে যে বি প্রাইমটা আমি সেই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এখানে মনে করো এই জায়গায় হবে। তো এখানে এ প্রাইম থেকে কিন্তু এ প্রাইমকে আমি সেন্টার হিসেবে ধরতে পারি, এ প্রাইম থেকে প্রত্যেকটা বিন্দুর এখানে দূরত্ব সমান হবে। তো এ প্রাইম থেকে বি পয়েন্টটা মনে করো যোগ করে দিলাম স্টেপ 2 তে, এই যে আমি এটা অ্যাড করে দিলাম। হ্যাঁ স্যার বলো। সেটা নিজের ধারণা অনুযায়ী নিব, যে আমার এখানে মনে হচ্ছে বা একটু অ্যাঙ্গেল এটা মনে হচ্ছে এইভাবে নিব আমি। কোনটা ওই এটা বি পয়েন্টটা বলতেছো? হ্যাঁ, বি পয়েন্টটা স্যার। বি পয়েন্টটা তুমি যেদিকে নাও, মনে করো তুমি এ পয়েন্টে নাও, এখানে যেটা দেখাচ্ছে মনে করো তুমি এখানেও যদি নাও, দেখা যাবে যে ওই সি শেপটা এখানে যে অ্যাঙ্গেল গুলা তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেল গুলো কিন্তু সমান চলে আসবে। তোমার মেইনলি দেখতে হচ্ছে যে এটা সমান হচ্ছে কিনা, এই অ্যাঙ্গেল গুলো সমানভাবে তৈরি হচ্ছে কিনা। এখন তুমি যদি আচ্ছা নর্মালি এমনিতে কোনো মেজারমেন্ট ছাড়া যদি এঁকে ফেলো, দেখা যাবে যে এই অ্যাঙ্গেল গুলো হয়তো একটু কম বেশি হয়ে যেতে পারে। আর তুমি এটাকে চাইলে উল্টে আঁকতে পারো না, এখানে বি মনে করো এই পাশে আঁকতে পারো না, বাম পাশে আঁকা যায় না? ওইটাও তো করা যায়, আমি এই পাশে আঁকলাম আর কি, ঠিক আছে? তো এখানে পয়েন্ট বি প্রাইম যেটা তুমি ওখানেও ধরতে পারো, কারণ এখানে এ প্রাইম থেকে এই কার্ভের মধ্যে বা এই বৃত্তচাপের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু দূরত্ব সমান। তুমি এটাকে বি প্রাইম ধরতে পারো, এটাকেও বি প্রাইম বলতে পারো, এটাকেও বি প্রাইম বলতে পারো, এটাকেও বি প্রাইম বলতে পারো। কিন্তু যেহেতু মোটামুটি বিটা একটু নিচের দিকে ছিল, আমি সেজন্য এজিউম করে ধরলাম যে এই এই কার্ভের মধ্যে নিচের দিকে কোন একটা অংশে কোন একটা পয়েন্টে আমি বি প্রাইমটা দেব। ওকে, তো এখানে বি প্রাইম আর যেটা এটা ওরা এটাকে ধরছে, যে এটাকে মনে করো অনুমান করে ধরলো যে এই বি প্রাইমটা এই পয়েন্টে হতে পারে। ওকে, তো এখন এ প্রাইম আচ্ছা থেকে বি প্রাইমটা কি করে দিল, যোগ করে দিল। এই যে এখানে স্টেপ 4 এ এসে দেখো, স্টেপ 4 এ কিন্তু এটা যোগ করে দিচ্ছে। তো আমরা একটা একটা লাইন পেয়ে গেছি। এখন আরেকটা বিষয় যেটা, এখন আমাকে বিসি লাইনটা আঁকতে হবে। তাহলে বিসি আঁকার জন্য কি করতে হবে, এই যে বি মানে বি থেকে সি এর যে ডিসটেন্সটা, এই যে স্টেপ 2 তে এসে দেখো, এটা হচ্ছে স্টেপ 2, আমি বি থেকে সি, এটা হচ্ছে একই চিত্র, এই চিত্রটা আবার এখানে নিয়ে আসছে আর কি। এই বি থেকে সি এর দূরত্বটা কি করছে, বি থেকে সি এর দূরত্বটা মেপে নিছে স্টেপ 2 তে। তাহলে সেই স্টেপটা আবার অ্যাপ্লাই করছে এখানে এসে, এই যে বি প্রাইম থেকে, সরি এটা স্টেপ 3 ছিল, হ্যাঁ বি প্রাইম থেকে আরেকটা আর্ক আঁকছে এ বরাবর উপরের দিকে, এটা সমান করে। ওকে, তাহলে সেই পয়েন্টটা এটার সাথে অনুমান করে, যেমন এটা ঠিক এই জায়গায়, আমি তাহলে এটাকে সি প্রাইম এই জায়গায় ধরতে পারি, সি প্রাইম। তাহলে এ বরাবর একটা সি প্রাইম ধরে নিল। ওকে, যেটা আর্ক সি এর মধ্যে আর কি। তাহলে বি প্রাইম থেকে পয়েন্ট সি প্রাইম যেটা, তাহলে সেই তোমার ওই পয়েন্টটা আঁকবে পরে জাস্ট আমি একটা কার্ভ প্রথমে ড্র করে রাখলাম, কোনটা, ওই যে সি এর জন্য যেটা। এখন ঠিক আবার এ থেকে শুরু করে যদি আমি দেখি আবার সি এর দূরত্ব, তাহলে এ থেকে সি বরাবর আরেকটা মেজারমেন্ট করে এ ফ্রেমে বসিয়ে আরেকটা মনে করো বৃত্তচাপ ড্র করলে যেটা হয়, একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আসে এই জায়গায়, ঠিক আছে? অর্থাৎ এ প্রাইম থেকে সি এর সমান করে একটা বৃত্তচাপ আঁকলো, আবার বি প্রাইম থেকে মানে বি থেকে সি এর যে ডিস্টেন্স সেটা অনুসারে একটা বৃত্তচাপ আঁকলো। তাহলে দুটো বৃত্তচাপ যে জায়গায় ইন্টারসেক্ট করছে, তাহলে সেই জায়গায় আমরা একটা কি পাচ্ছি, একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাচ্ছি। তাহলে এখন আমি কিন্তু এ প্রাইম বি প্রাইমটা আগে থেকেই পাইছিলাম, তাহলে এখন বি প্রাইম থেকে ওই ইন্টারসেক্টিং পয়েন্টটা যোগ করে দিলে আর এ প্রাইম থেকে ইন্টারসেক্টিং পয়েন্টটা যোগ করে দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রিয়েল শেপ, যেটা আগে ছিল এখন আরেকটা জায়গায় আমরা নতুন করে ড্র করলাম। তাহলে আমরা এভাবে শেপটা কি করতে পারি, যে ড্রয়িং শেপটা সেটাকে আমরা ট্রান্সফার করতে পারি একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। তাহলে একুরেট যে মেজারমেন্টটা সেটা আমরা মেনটেন করতে পারতেছি আর কি। জিনিসটা কি বোঝা গেছে? কারো কোনো কনফিউশন? নো স্যার। ওকে, এখন যদি আমরা আসি একটা কমপ্লেক্স শেপ যদি আমরা ট্রান্সফার করতে যাই, কমপ্লেক্স শেপটা কিরকম, এই যে এটা কি দেখা যাচ্ছে ভালো করে? তাহলে খেয়াল করো এখানে শেপটা কিরকম, একটু কমপ্লেক্স, ভি সি ডি ই এফ জি, আবার একটু মানে অ্যাব্রু ট্যাব্রু আর কি, একটু বাঁকা আঁকা বাঁকা টাইপের। তো এখানে প্রথম যে কাজটা করতে হবে আমাকে, এই জিনিসটাকে অনেকগুলো ট্রায়াঙ্গেলে ভাগ করতে হবে। আমার যে সকল জায়গাগুলা, এটাও কিন্তু ট্রান্সফার করতে হচ্ছে, এই পুরা শেপটাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করব। তো কি মেথড অ্যাপ্লাই করতে পারি আমরা, এই যে কিছুক্ষণ আগে যে ট্রায়াঙ্গেল মেথড অ্যাপ্লাই করছিলাম, একটা ট্রায়াঙ্গেলকে কিভাবে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেছি, তাহলে ঠিক একইভাবেই আমরা এটাকে কতগুলা ট্রায়াঙ্গেলে যদি ভাগ করি, তাহলে সেই ট্রায়াঙ্গেল গুলাকে নর্মালি আমরা কি করব, ট্রায়াঙ্গেল গুলাকেই
ইন্ডিভিজুয়ালি আরেকটা পেজে গিয়ে বসাবো। তো সেটা অনুসারে যেমন আমরা এটাকে অনেকগুলা ট্রায়াঙ্গেলে ভাগ করছি। যেমন এখানে যদি বলি এবিসি একটা ট্রায়াঙ্গেল ড্র করলো, এবিসি, তাহলে এই ট্রায়াঙ্গেলকে আলাদা করে ঠিক আগে যেভাবে করছি ঠিক একইভাবে এবিসিটাকে আমি চাইলে এখানে নিয়ে আসতে পারি। এটা হয়তো বা পরে মুছে দিছে আর কি। তাহলে কয়টা ট্রায়াঙ্গেল? একটা এবিসি ট্রায়াঙ্গেল ড্র করা যায়। আবার কি করা যায়? ত্রিভুজ এভিডি করা যায়। এভিডি, এভিডি, এই পুরো ট্রায়াঙ্গেলটা যে বরাবর এই যে খেয়াল করে ডট ডট লাইন দিয়ে, তাহলে এই পুরো শেপটাকে মনে করে এখানে নিয়ে আসলাম। এরপর আবার ত্রিভুজ এভিই, এ বি ই, তাহলে এটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করছে। যে খেয়াল করো এখানে ডট ডট লাইনটা একটু খুব ছোট করে দেখা যাচ্ছে। এ বি ই, তাহলে এই ট্রায়াঙ্গেলকে আবার চাইলে আমরা এখানে নিয়ে আসতে পারি ঠিক আগের উপরে যেভাবে করছি ঠিক একই ওয়েতে। আরেকটা হচ্ছে এ বি এফ, একইভাবে এ বি এফ, এটা একটা ট্রায়াঙ্গেল। এই যে এ বি এফ, এ বি এফ, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা একই ওয়েতে এখানে নিয়ে আসতে পারি। এবং আরেকটা হচ্ছে এ বি জি, ওকে, এ বি এবং জি, তাহলে এই ট্রায়াঙ্গেলটাকেও আমরা এখানে নিয়ে আসতে পারি। তাহলে ওই সকল ট্রায়াঙ্গেলগুলোকে যখন একসাথে এখানে নিয়ে আসবো তখন দেখা যাবে যে জাস্ট এই পয়েন্টগুলো ছাড়া এ বি সি, তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এ বিটাকে আমাকে বেস লাইন হিসেব করতে হবে। মানে যেটা লম্বা লাইন সেটাকে আমরা বেস লাইন ধরেই ওইটার উপর বেস করে বাকি জিনিসগুলোকে নিয়ে আসবো। তাহলে এ বি কিন্তু দেখো সব জায়গায় কিন্তু কমন। আমি যে ট্রায়াঙ্গেল গুলো আঁকছি সবগুলোতে কিন্তু এ বি কমন, খেয়াল করে দেখো। এই যে এবিসি, এবিডি, এবিই, এবিএফ, এবিজি, তাহলে যেটা বেস, একটাকে বেস লাইন ধরে ওইটাকে হিসেব করতে হবে যে বাকি ট্রায়াঙ্গেল গুলা কনস্ট্রাক্ট করার জন্য। জিনিসটাকে ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো যেটা বললাম? তাহলে এই ধরনের যে কোনো কমপ্লেক্স শেপ হলে সেটাকে তুমি মনে করো ট্রায়াঙ্গেল শেপে নিয়ে আসার চেষ্টা করবা। ওই ট্রায়াঙ্গুলার জিনিসটাকে পরবর্তীতে আমি আরেকটা পেজে গিয়ে কি করব? কনস্ট্রাক্ট করব। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন এরপর আসি। আচ্ছা, একটা যদি পেন্টাগন আঁকতে বলে, পেন্টাগন কিভাবে আঁকা যায়? এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে। কেউ ড্র করতে পারে একটা পেন্টাগন, মানে 5টা ভুজ থাকবে, 5টা বাহু থাকবে। তো এখানে কিছু গিভেন জিনিস দেওয়া থাকতে পারে, যেমন এখানে গিভেন দেওয়া আছে একটা পেন্টাগনের সেন্টার দেওয়া আছে, কোন জায়গায় তুমি আঁকবা, এবং ওই সার্কেল যেটা তুমি বাইরে আঁকবা বা বাইরে আঁকতে হবে, কারণ এটা সার্কেল ছাড়া হয়তো বা আঁকা সম্ভব না, বা সার্কেল দেওয়া থাকবে, তার ডায়ামিটার দেওয়া আছে। তো ওই সার্কেলটাই আসলে সারকামস্ক্রাইব, মানে পেন্টাগনকে আবদ্ধ করে রাখছে আর কি। তো তাহলে আমার দুটো জিনিস দেওয়া আছে, একটা সেন্টার দেওয়া আছে এবং একটা ডায়ামিটার দেওয়া আছে, যে সার্কেলটা ওই পেন্টাগনকে আসলে সাবস্ক্রাইব করে রাখছে আর কি, সারকামস্ক্রাইব করে রাখছে, আবদ্ধ করে রাখছে বা পরিবেষ্টন করে রাখছে। তাহলে সেই জিনিসটা আমাকে এখন কি করতে হবে? ড্র করতে হবে। তো প্রথমে যে পয়েন্টটা দেওয়া আছে, মানে সেন্টার অফ দ্য সার্কেল, তাহলে সেই সেন্টারে কম্পাসটা বসিয়ে ডায়ামিটারের কি করে ডায়ামিটারকে দুভাগ করে রেডিয়াসটা বের করে সেই রেডিয়াসের সমান করে আমি কি করব? প্রথমে একটা মনে করো বৃত্ত এঁকে ফেললাম। ওকে, এই যে মনে করো এখানে ডায়ামিটার দিলাম এসবি, ওটাকে আমি যোগ করে দিলাম। এরপর যেটা করতে হবে, এই এ ভি এর উপরে একটা পারপেন্ডিকুলার লাইন আঁকতে হবে। এখন পারপেন্ডিকুলার কিভাবে আঁকতে হয় সেটা আমরা শিখে গেছি, তাই না? সেটা আমরা শিখাচ্ছিলাম আগে। তাহলে সেই পারপেন্ডিকুলার সিডি সেটাকে সমান, মানে পিছন দিকে পর্যন্ত বর্ধিত করে সিজি পর্যন্ত নিয়ে গেলাম। তো একটা আমরা রেখা পাইলাম আর কি টোটাল। আচ্ছা, এরপর যেটা করতে হবে, এই যে সিবি যেটা পাইলাম সেটার বাইসেক্টিং পয়েন্ট বের করতে হবে। সেটা মনে করো আমরা পাইলাম এ পয়েন্ট। এখন এটাকে সেন্টার ধরে আর সিডিটাকে রেডিয়াস ধরে আমি এটাকে এখন সেন্টার করলাম, সিডি ব্যাসার্ধের সমান করে একটা আর্ক আঁকবো, যে আর্কটা কি হবে? অর্থাৎ সিডি সমান করে তুমি একে কেন্দ্র করে যখন একটা আর্ক আঁকবা সেটা সিএস কে ই বিন্দুতে গিয়ে সেট করবে। তাহলে আমরা ই পয়েন্ট একটা কি পাইলাম? ই পয়েন্ট একটা আর্ক আঁকার পরে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাইলাম। এরপরে যেটা করতে হবে, ডি কে তুমি ব্যাসার্ধ ধরে, সরি ডি কে কেন্দ্র ধরে আরেকটা বৃত্তের কেন্দ্র ধরে, এবং ডিই যেটা এখানে পাইছো সেই ডিটাকে রেডিয়াস ধরে আরেকটা আর্ক আমরা ইএফ আঁকলাম। এই যে বরাবর একটা ইএফ আঁকলাম। অর্থাৎ তুমি ডি পয়েন্টে যদি কম্পাসের কাঁটাটা বসাও আর ডিই এর সমান করে যদি ব্যাসার্ধ নাও এবং একটা আর্ক আঁকো, তাহলে সেটা এই বরাবর যাবে। তাহলে আমরা দেখবো যে এই এফ আর্কটা ই পয়েন্টকে একটা নির্দিষ্ট পয়েন্টে সেট করতেছে আর কি।
আচ্ছা, তো এখন যেটা করতে হবে, এই বৃত্ত যেটা ছিল, যে সার্কেলটা ছিল, তাহলে সেই সার্কেলটা এই যে ডিই এর সমান করে আমি যে আর্কটা আঁকছিলাম, তাহলে সেই আর্কটা মনে করো ওই সার্কেলটাকে এফ পয়েন্টে গিয়ে সেট করছে। তাহলে এখন সেই এফ পয়েন্ট পর্যন্ত আমি ডি পয়েন্ট তো আগে থেকেই পাইছি, সেই ডি থেকে এফ পর্যন্ত যোগ করে দেব। তাহলে একটা বাহু পেয়ে গেলাম। তাহলে বাকি বাহুগুলা আমরা জাস্ট কম্পাস দিয়ে মেপে এখান থেকে একটা আর্ক এখানে, এখান থেকে একটা আর্ক এখানে, এখান থেকে আরেকটা আর্ক এখানে, আবার এখানে বসে আরেকটা আর্ক, দেখবে যে সমান সমান ভাগে ভাগ হয়ে গেল। তার মানে আমরা 5টা যদি ভাগ করতে যাই, তাহলে আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে এখানে স্টেপগুলো সুন্দর করে দেওয়া আছে, যে কথাগুলো বললাম সবগুলো এখানে দেওয়া আছে। তাহলে তোমাদেরকে আঁকার সময় এই স্টেপগুলো ফলো করতে হবে। এটা কি বুঝতে পারছো? বোঝা গেছে নাকি বুঝতে পারো নাই? স্যার বুঝছি। ওকে, এখন যদি তোমাকে হেক্সাগন আঁকতে বলে, আঁকতে পারবা? মনে করো একটা সেন্টার দেওয়া আছে, ঠিক কিভাবে একটা ডায়ামিটার দেওয়া আছে, আঁকা যাবে? একটু ডিফারেন্ট হবে, হালকা একটু ডিফারেন্ট হবে, কারণ এটা আঁকার সময় আমরা 5টা সমান ভাগে যাতে ভাগ হয় সেটাই আমরা দেখছিলাম। এখন দেখতে হবে 6টা ভাগে যাতে ভাগ হয়। যেমন এখানে বলে দেওয়া আছে, প্রথমে আমরা সার্কেলটা আঁকলাম ওই তোমার সেন্টারকে কাজে লাগিয়ে, এবং যে ডায়ামিটারটা দেওয়া আছে সেই ডায়ামিটারকে কাজে লাগিয়ে, এখানে গিভেন যে অংশগুলো দেওয়া আছে আর কি, এগুলোকে কাজে লাগিয়ে আমরা আঁকলাম। এরপর আচ্ছা, এরপর কম্পাসটাকে আমরা একটা রেডিয়াসের, মানে সার্কেলের যে রেডিয়াস, সেই রেডিয়াসের সমান করে একটা লেন্থ নিলাম। তো যে কোনো পয়েন্ট আমি ধরলাম, মনে করো সেটা এ পয়েন্ট হতে পারে, এই যে A1 এখানে যেটা বললো যে A1, A1 থেকে শুরু করে ওই রেডিয়াসের সমান করে করে আমি জাস্ট কেটে কেটে গেলাম। তাহলে দেখা যাবে যে ওইটা 6টা হয়ে গেছে। তাহলে এটা একদম ইজি, আগেরটার তুলনায় ইজি। 5টা করাটা একটু হয়তো বা টাফ ছিল এটার তুলনায়, যদি কম্পেয়ার করি আর কি, এটা অনেক ইজি। এরপরে বাকি লাইনগুলো তুমি ড্র করে দিলে, জাস্ট অ্যাড করে দিলে একটা হেক্সাগন পেয়ে যাওয়া। তার মানে রেডিয়াসের সমান করে নিলে আমরা 6টা বাহু পেয়ে যাব সমান করে। ওকে, ঠিক একইভাবে তাহলে আমরা অক্টাগন আঁকতে পারি। ওকে, স্টেপগুলা পড়লে আশা করি বুঝতে পারবা। তো তোমাদের কাজ হবে যে এই জিনিসগুলো দেখে ফেলা, মানে পড়ে পড়ে জাস্ট একটু প্র্যাকটিস করা আর কি। করতে পারবা নাকি দেখাতে হবে, মানে বলতে হবে? স্টেপগুলো পড়লে বুঝতে পারবা? এখানে কিন্তু একদম দৌড়ে দৌড়ে বলে দেওয়া আছে। পারবো। হ্যাঁ, কারণ আমি মোটামুটি বেসিক যেগুলো সেগুলো তো বললাম, স্টেপ অনুসারেই বললাম। তাহলে বাকি স্টেপগুলোও কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা জিনিসের, যে 8টা সাইড আমি ড্র করতে গেলে স্টেপগুলো কি কি ফলো করতে হবে। এরপরে একটা এনি সাইডেড রেগুলার পলিগন, যদি আমার এনি সাইডেড বলে, এনি সাইডেড বলতে এখানে তো মনে করো 8টা বা 5টা বা 6টা এরকম আসতেছে। এখন তোমাকে যদি 10টা সাইডের বলে বা 11 সাইডের বলে, তাও কিন্তু আঁকা যাবে। ওকে, এখানে কিন্তু ওইরকম একটা জেনারেল একটা স্ট্রাকচার দেওয়া আছে, এই যে এটা জেনারেল, যে যে কোনো সাইডের যদি আমরা রেগুলার পলিগন আঁকতে যাই, তো সেক্ষেত্রে মানে সমানভাবে ভাগ করা, সমান বাহু বিশিষ্ট আর কি, এরকম পলিগন আঁকতে যাই আমাকে কি কি স্টেপগুলো ফলো করতে হবে সেই জিনিসটা এখানে দেওয়া আছে। তো তোমরা যদি একটু পড়ে দেখো আশা করি বুঝতে পারবো, কোনো সমস্যা হওয়ার কথা না। তো এক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে যে যেমন একটাতে দেওয়া ছিল নাম্বার অফ সাইডস, মানে হয়তো বা সাইডের সংখ্যা দেওয়া থাকবে এবং সার্কুলার ডায়ামিটার দেওয়া থাকতে পারে, এটা একটা গিভেন পয়েন্ট হতে পারে। আরেকটা গিভেন হতে পারে একটা সাইডের লেন্থ দেওয়া আছে এবং নাম্বার অফ সাইড দেওয়া আছে, মানে জাস্ট কিছু হিন্স দেওয়া থাকবে, সেই হিন্স গুলাকে কাজে লাগিয়ে তোমাকে পুরো জিনিসটা, যে কোনো সাইডের যে পলিগনটা, সেই পলিগনটা ড্র করতে হতে পারে আর কি। যেমন এখানে আরেকটা দেওয়া আছে নাম্বার অফ সাইডস এবং ডায়ামিটার অফ ইনস্ক্রাইবিং সার্কেল, সার্কেলের যে ভিতরের যে সার্কেলটা, এখানে যে ভিতরের যে সার্কেলটা, যেমন আমরা ড্র করার সময় ভিতরে একটা সার্কেল আঁকছিলাম, তাহলে ভিতরের সার্কেলের কি দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, আবার নাম্বার অফ সাইড দেওয়া আছে, এটাও হতে পারে। আবার আউটস্ক্রাইবিং সার্কেলের ডায়ামিটার থাকতে পারে, নাম্বার অফ সাইড দেওয়া থাকতে পারে। তাহলে সবগুলার এখানে 4টা মেবি, এই 4টা দিয়ে দেওয়া আছে, এই 4টা রুলস, 4টা রুলের জন্য 4 ধরনের স্টেপ দেওয়া আছে আর কি। তো এগুলো তোমরা পড়ে পড়ে আঁকলে আশা করি পেরে যাবে, মানে সমস্যা হওয়ার কথা না। তো তোমরা একটু প্র্যাকটিস করে দেখবে এগুলা। আচ্ছা, এখন যদি বলা হয় যে একটা সার্কেল দেওয়া আছে, সেন্টারটা দেওয়া নাই, এখন তুমি সেন্টারটা কোন জায়গায় হবে সেটা বুঝবা কিভাবে?
যে একটা সার্কেল দেওয়া আছে, এখন সার্কেলের সেন্টারটা দেওয়া নাই, মানে এটা কোন জায়গায় ধরে আঁকছে সেটা দেওয়া নাই। এটা কিভাবে বের করা যায়? এজিউম করে না, তুমি যদি বলো যে আমি যদি এখানে কম্পাস ধরে জাস্ট যে কোনো একটা পয়েন্ট এখানে নিয়ে আসি, ওইটা একটা সেন্টার হয়ে যায়, তাই না? ওইটা একটা সেন্টার রাখা যায়, কিন্তু এটা এভাবে না। তোমাকে মেজারমেন্ট করে আনতে হবে। মেজারমেন্ট বলতে যে আমরা যে রুলগুলো শিখছি, তাহলে সেই রুলগুলো থেকে মানে একদম পারফেক্টলি আসতে হবে। এটা কিভাবে করা যায়? প্রথমে কি করতে হবে, একটা লাইন ড্র করতে হবে টি স্কয়ার সেট করে, বা যেটা দিয়ে সুইটেবল, নরমালি টি স্কয়ার ইউজ করা হয় আর কি। একটা অ্যাবে আমরা কি আঁকবো, একটা লাইন আঁকবো, একটা হরিজন্টাল লাইন যেটা সার্কেলটাকে ক্রস করে চলে যাবে। ওকে, তো এরপর যেটা করতে হবে, এ পয়েন্টের উপর, মানে এ থেকে মানে ঠিক এ কে কেন্দ্র করে আর কি, এই যে এই লাইনটার উপরে একটা পারপেন্ডিকুলার রাখতে হবে। এখন পারপেন্ডিকুলার কিভাবে আঁকতে হয় সেটা 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 কি জানা আছে, কিভাবে কিভাবে আঁকতে হয় পারপেন্ডিকুলার? মনে করো আমি এই যে এই পয়েন্টে যে একটা অংশ আমরা দেখতেছি লাইনের, তাহলে সেই অংশের উপরে মানে এ পয়েন্টকে কেন্দ্র করে এ পয়েন্টের উপরে একটা পারপেন্ডিকুলার রাখবো। এটা কিভাবে আঁকতে পারি? আঁকা যাবে? কিভাবে আঁকা যাবে? কোনো আইডিয়া আছে? স্যার এটা তো ত্রিকোণী সেট দিয়েও আঁকা যাবে, আর আমরা লম্ব যেভাবে আঁকি সেভাবে আঁকা যাবে। কিভাবে লম্ব কিভাবে আঁকছি? এটা তো লম্ব আঁকতেছি না, এটার উপর লম্ব, এটাই তো। জি স্যার। হ্যাঁ, তো কিভাবে আঁকবো? একটা আয়ত এঁকে তারপর ইয়েগুলো বর্ণগুলো যোগ করে যে সেন্টার পাবো সেটাই করতে হয়। তোমার কথাটা ক্লিয়ার না, কেউ একজন আনসার করতেছে ম্যাম, আমি শুনতেছি না আসলে। তুমি একটু লাউডলি বলবো, আর একটু বড় করে। হ্যালো, আর একটু বড় করে বলো। এখানে একটা হ্যাঁ, আয়ত আছে, আয়ত এঁকে তারপর তার আপনার কর্ণগুলো যোগ করে দেবো, যোগ করার পর যেটা কি ইয়া সেট করবে সেটা হবে আপনার বৃত্তের কেন্দ্র। প্রথমে কি আঁকবো? একটা আয়ত, আয়ত, মানে রেক্টাঙ্গেল। হ্যাঁ স্যার, রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের কর্ণগুলো যোগ করে দেবো। আমি যদি রেক্টাঙ্গেল না এঁকে করি, মনে করো জাস্ট তোমার কি দেওয়া আছে, আমি একটু দেখাই তাহলে। মনে করো এই লাইনটা দেওয়া আছে, আমার হয়তো বা একটা বাঁকা হয়ে যাচ্ছে। এখন তোমাকে বললো যে এটার উপর একটা লম্ব আঁকো। এখন এই লম্বটা তুমি কিভাবে আঁকবা? জাস্ট এই লাইনের উপর মনে করো এবি লাইন দেওয়া আছে, এই যে এবি লাইন, বললো যে এবি আর লাইনের উপর লম্ব আঁকো। এই লাইনটার দুই প্রান্তে স্যার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্তচাপ আঁকবো আর কি দুই পাশ থেকে। তারপর ওকে, এখন তোমাকে বললো যে মনে করো তুমি যেটা বললা, তুমি যেটা বাইসেক্টিং পয়েন্ট দিয়ে হয়তো বা করছো, এখন তোমাকে বললো যে এই পয়েন্টে এই পয়েন্টে একটা পারপেন্ডিকুলার আঁকো। কিভাবে আঁকবা? স্যার যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, তারপর যেটা এই এখানে যেটা সেট করবে আর কি সেখান থেকে একই ব্যাসার্ধ নিয়ে আবার দুটো বৃত্তচাপ আঁকবো। ওই যেখানে আবার ওকে, সেট করবে আর কি অর্থাৎ ওই পয়েন্ট হ্যাঁ, আবার দুই হুম, পাশ থেকে বৃত্তচাপ আঁকবো। ওকে, অর্থাৎ এখানে কম্পাস বসিয়ে আমরা যদি এখানে একটা বৃত্তচাপ আঁকি, মনে করো এভাবে একটা বৃত্তচাপ আঁকি, তাহলে এখানে যে সমান বৃত্তচাপ নিয়েছি ঠিক এখানে বসিয়ে, ঠিক এই জায়গায় বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলে হয়তো বা এতটুকু আসবে। আবার এখানে বসিয়ে এদিকে একটা আঁকবো, আবার এখানে বসিয়ে এদিকে এঁকে এখানে বসিয়ে আবার আরেকটা এদিকে আঁকবো। এটাই বলতে চাইছো? ইয়েস স্যার। স্যার আমিও এটা এটা বলতে চাইছিলাম। এটা সোজা সোজা যোগ করে দিলে যেটা হয়, এটা হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পারপেন্ডিকুলার, তাই না? তাহলে এগুলো আমরা দেখে আসছিলাম বিভিন্ন ওই যে জিওমেট্রিতে নর্মালি সবাই করছে। ওকে, তাহলে কিভাবে আমরা কি করতে পারি? এখানে তুমি যেটা সার্কেলের কথা বললা, তুমি হয়তো বা আয়ত আঁকলেও কিন্তু হচ্ছে, কিন্তু আয়ত আঁকা যাবে না এখানে, কারণ আমরা আয়ত আঁকবো সেটা বলবো না। এখানে যেটা করব ওই পয়েন্টেই, নির্দিষ্ট একটা পয়েন্টেই ওই পারপেন্ডিকুলারটা আঁকার চেষ্টা করব। ঠিক আছে, কিছুক্ষণ আগে যেভাবে দেখালাম সেভাবে, তাহলে একটা 90 ডিগ্রি আমরা এসি বরাবর একটা পাইলাম, আবার বিডি একটা পারপেন্ডিকুলার রাখলাম। তো এখন যেটা করতে হবে, আহ এই যে যে পয়েন্টগুলো পাইলাম, তাহলে সেই পয়েন্টগুলোকে আমরা এক প্রকার আয়তও বলতে পারি। তাহলে আয়ততে যেরকম কি মানে তোমার ডায়াগোনাল থাকে, তাহলে আমরা এখন ডায়াগোনালে যদি এগুলোকে অ্যাড করে দিই, বি এবং সি আর এ এবং ডি,
তাহলে ওই দুটো ডায়াগোনাল দেখা যাবে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করবে, তাহলে সেই ইন্টারসেক্টিং পয়েন্টটাই আসলে আমার সার্কেল ছিল আর কি। ওকে, তোমরা যদি তখন ওইখানে বসিয়ে দেখো যে ওইটা সার্কেলে আসলে একদম কাফকায় আর কি, তখন সার্কেলটা আসলে এই সেন্টারকেই বেস ধরেই আঁকা হয়েছে এটা বলা যায়। ওকে, এখন আসি যে একটা স্ট্রেট লাইনে আমরা যদি একটা আর্ক টেনজেন্ট আঁকতে যাই, তো সেক্ষেত্রে কিভাবে আঁকতে পারি? ওকে, অর্থাৎ মনে করো এই যে এই ধরনের আর্কগুলা, এই যে এখানে যে পাশের যে আর্কগুলা দেওয়া আছে, তাহলে এই ধরনের আর্কগুলো আমরা কিভাবে আঁকতে পারি? এখন এটা আঁকার জন্য আমরা যেটা করতে পারি, যে মনে করো স্ট্রেট লাইন দেওয়া আছে এবি, এখানে কি এবি কি দেওয়া আছে? এবি মনে হয় দেখাই নাই, এবি এখানে দেখাই নাই, তাই না? হুম, আচ্ছা, আমি এই জিনিসটা একটু দেখি ওরা আসলে এবিটা কোন জায়গায় দেখাইছে। ওকে, তাহলে আমরা এখানে যে কোনো একটা স্ট্রেট লাইন প্রথমে ধরলাম, মনে করো এবি, এবং একটা আর্ক দেওয়া আছে উইথ এ সেন্টার পয়েন্ট ও, অথবা রেডিয়াস আর দেওয়া আছে, এবং আমাদের যে রেডিয়াসটা আসলে লাগবে ওই যে আর্ক আঁকার জন্য যে রেডিয়াসটা লাগবে, ওইটাও হয়তো বা মনে করো দেওয়া আছে। আমাদের যেটা প্রথমে করতে হবে, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের জিনিসটা আঁকা, এটা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, তাহলে এটা করতে গেলে আমাদের যে পাশের যে আর্কগুলো দরকার, তাহলে একটা স্ট্রেট লাইন থেকে একটা স্ট্রেট লাইন ইউজ করে কিভাবে আমরা এ ধরনের আর্ক বা কার্ভ যদি বলি, বা আর্ক যেটা বলি, তাহলে এই আর্ক ট্যানজেন্ট, মানে আর্ক ট্যানজেন্ট বলতে যেটা স্পর্শক আর কি, স্ট্রেট লাইন থেকে আমরা কিভাবে স্পর্শকটা আঁকবো, আর হচ্ছে এই কার্ভগুলো কিভাবে আঁকতে পারি ট্যানজেন্ট পয়েন্টকে কাজে লাগিয়ে। মেইনলি আমি এখানে এই জিনিসটাই দেখাচ্ছি আর কি। তো এখানে কি কি দেওয়া আছে, একটা রেডিয়াস দেওয়া আছে, তোমার সেন্টার পয়েন্ট ও থেকে মনে করো একটা রেডিয়াস আর দেওয়া আছে, আর একটা রিকোয়ার্ড যে রেডিয়াসটা আমাদের রেডিয়াসটা লাগবে সেটা হচ্ছে মনে করো ক্যাপিটাল আর হিসেবে দেওয়া আছে। তো একটা রেডিয়াস নিলাম যার যেটা কার সমান, আর প্লাস আর এর সমান। তাহলে আমি প্রথমে মনে করো একটা আর্ক আঁকলাম, এই ধরনের একটা আর্ক বা একটা বৃত্ত, সেই বৃত্তটা এটা হতে পারে, মনে করো এখানে যে বৃত্তটা আমরা দেখতেছি এক্সাম্পলের মধ্যে, মনে করো এই ধরনের একটা শেপ আসলে আমাদের দরকার আর কি। তো একটা বৃত্ত যেটা দেওয়া আছে, তাহলে সেই বৃত্তের যে ব্যাসার্ধ স্মল আর, তাহলে সেই স্মল আর কে একটা নির্দিষ্ট দূরত্ব আর পর্যন্ত আমি কি করলাম, বাড়ালাম আমি যতটুকু দরকার আর কি, আরটা আরটা হয়তো বা দেওয়া আছে এখানে গিভেনে দেওয়া আছে, আরটা আর এর ভ্যালু হয়তো বা কত সেটা দেওয়া থাকবে। তো তোমাকে আঁকার সময় তাহলে এই দুটো যোগ করে পুরো রেডিয়াসটা আমাকে নিতে হবে। ওকে, তাহলে এখন ওই সেন্টারকে কেন্দ্র করে, মানে এই যে সেন্টার থেকে আমি আর প্লাস আর পর্যন্ত একটা কি আঁকলাম, একটা কার্ভ আঁকলাম। ওকে, এবং আচ্ছা, এখানে ইএফ যে জিনিসটা দেখাইছি, এফটা আসলে এখানে হয়তো বা দেখায় নাই, ইএফটা জয়েন্ট কার্ভ একটা আর্ক। এখন এই আর্কটা মনে করো এই যে এটা এটা হচ্ছে ইএফ, এই যে জিনিসটা আমি সেন্টার থেকে ধরে যদি আর প্লাস আর এর সমান দূরত্ব নিয়ে যদি এখানে একটা আর্ক আঁকি, তাহলে সেই আর্কটা এটাই হবে। ঠিক আছে, এই যে এটাকে মনে করি ইএফ, এখানে হয়তো বা মানে দেখায় নাই আর কি, আহ এটা ইএফ। ওকে, এখন এবি লাইনটা এখন এখন আমাকে যে লাইনটা স্ট্রেট লাইন যেটা এবি, তাহলে সেই স্ট্রেট লাইন এবি মনে করো আমি এই পয়েন্টকে কেন্দ্র করে একটা লাইন এবি ড্র করলাম, এটা মনে করো এবি, এই যে লাইনটা এখানে সেটা দেওয়া নাই আর কি। ওকে, ড্র এ লাইন সিডি, এটা আসলে এখানে ওই ইয়াগুলো না দেওয়ার কারণে একটু কনফিউজিং হয়ে গেছে আর কি। যাই হোক, আমি যদি এখানে দেখি
Okay, draw a line CD parallel to AV. ওকে, এখানে যেটা বলতেছে আসলে প্রথমে যেটা করতে হবে তোমাকে এই পয়েন্ট থেকে r+r দূরত্বে একটা কি আঁকলা, একটা বৃত্তচাপ আঁকলা, ঠিক আছে? তো এখন এই বৃত্তচাপ যে পয়েন্টটা পাইছো আর কি, ওই পয়েন্টে একটা অ্যাভি লাইন আঁকা হয়েছে, এটা হচ্ছে অ্যাভি। তো এই অ্যাভি লাইন মনে করো তোমাকে এটা আগে থেকেই জানতে হবে যে আমি এইভাবেই এটাকে নেব, কারণ এটার সাথে আহ, এই আর্কটা আঁকার জন্য আমার মেইনলি আর্ক হচ্ছে এটা, আমি এটা আঁকতে যাচ্ছি। তাহলে এই আর্কটা আঁকার জন্য আমার কোন দিকে নিলে সুবিধা বা কোন ফেজে আমার এই লাইনটাকে মেইনলি ড্র করতে হবে সেটা তোমাকে আগে থেকে একটু এজিউম করতে হবে আর কি। তো আমি এই পয়েন্টে কি করলাম, একটা অ্যাভি লাইন ড্র করলাম। তাহলে এখন এই পয়েন্ট থেকে যে পয়েন্টে আসলে এই r+r এর যে ডিস্টেন্সটা, তাহলে ওইখানে কম্পাসটা বসিয়ে একটা আর্ক আঁকবো, যে আর্কটা হচ্ছে ইএফ। এখানে জিএফ এর কথা বলা হয়েছে, তোমরা একটু নোট করে নিতে পারো, এখানে আসলে ওই ইয়াগুলা না দেওয়ার কারণে হয়তো বা বুঝতে সমস্যা হতে পারে তোমাদের যখন আবার দেখবা। তাহলে এই ইএফটা হচ্ছে কোনটা, এই যে আর্কের কথা বলা হয়েছে এখানে, ড্র অ্যান আর আর্ক ইএফ, তাহলে এই আর্কটা হচ্ছে এটা। হ্যাঁ আর যখন আমাদেরকে এটা দিবেন তখন একটু এগুলো লিখে দিলে ভালো হতো। হ্যাঁ, বুঝে নাই। যখন আমাদের পিপিটিটা দিবেন আর কি, তখন এগুলো লিখে দিলে ভালো হতো। আচ্ছা, মানে আপনি রেকর্ডিং তো পাচ্ছ তাই না? রেকর্ডিংও আশা করি শুনলে মানে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা এমনি পিডিএফ করা আছে, তো যার কারণে আচ্ছা আমি দেখি ইয়া করা যায় কিনা। তো যাই হোক, আমরা একটা কি করলাম, এই এখানে বসিয়ে এই ইএফ যে কার্ভটা, সেই কার্ভটা আঁকলাম। এখন এই অ্যাভি যেটা আঁকছিলাম, এই যে অ্যাভি যেটা তার প্যারালাল যাতে হয়, সেই প্যারালাল লাইন হয় মতো করে আরেকটা লাইন আমাকে এখানে ড্র করতে হবে। এখন প্যারালাল লাইন কিভাবে আঁকতে হয় সেটা কি জানা আছে? এটা কিন্তু আমরা ওই যে সেট স্কোয়ার ইউজ করে কিন্তু দেখছিলাম একদম শুরুতে, তাই না? সেট স্কোয়ার ইউজ করে আরেকটা লাইনের আরেকটা প্যারালাল লাইন আঁকতে গেলে আমাকে কি করতে হবে, আর সেটা তো দেখছো আশা করি। ও- ওটা কি মনে আছে? আমরা কিছুক্ষণ আগে দেখলাম একটা জিনিস, দেখছি না যে সেট স্কোয়ার ইউজ করে পারপেন্ডিকুলার লাইন কিভাবে আঁকতেছি বা একটা প্যারালাল লাইন কিভাবে আঁকতেছি, ওই জিনিসটা দেখলাম না? তাহলে ঠিক একইভাবে এই ডিস্টেন্স আর এর ডিস্টেন্সের সমান দূরত্ব নিয়ে আমরা কি করব, একটা প্যারালাল লাইন আঁকবো যেটার নাম হচ্ছে সিডি। এখন এই সিডি এবং আর কি এফ যে জায়গায় ইন্টারসেক্ট করবে সেই জায়গার নাম দেওয়া হচ্ছে জি, এই যে জি। এখন এই জিটাকেই আমরা সেন্টার ধরে এবং আর এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা আর্ক আঁকি, তাহলে সেই আর্কটা দেখা যাবে এখানে কি গিভেন আর্ক দেওয়া ছিল? স্ট্রেট লাইন এন্ড কার্ভ।
আচ্ছা, এটা একটু কনফিউজিং হয়ে গেছে আসলে তোমার বিন্দুগুলো না দেওয়ার কারণে। এখানে এখানে যেটা করতে হচ্ছে আসলে আমরা যদি দেখি এখানে গিভেন লাইন যেটা বলা হচ্ছে সেটা আসলে এই যে অ্যাভি হচ্ছে এটা, এই যে এটা। ওকে, এটা মনে করে দেওয়া আছে। আমাকে এখন এই যে কার্ভটা মানে টোটাল যে কার্ভটা আমরা আঁকতেছি বা আর্ক যেটা আঁকবো এই জিনিসটা আঁকতে হচ্ছে। তো আরেকটা আর্ক দেওয়া আছে সেটা হচ্ছে যে কি স্ট্রেট লাইন অ্যাভি দেওয়া আছে। অ্যাভি মনে করো এটা, এখানে যেটা দেওয়া আছে অ্যাভি একটা আর্ক উইথ এ সেন্টার পয়েন্ট ও, সেটা হচ্ছে যেটা, এটা মনে করো ও, এই পয়েন্টটা ও, এবং এই আর্কটা দেওয়া আছে ওকে কেন্দ্র করে রেডিয়াস আর এর সমান ব্যাসার্ধ নিয়ে। আর এই আর এর ভ্যালুটা দেওয়া আছে। তাহলে এই ওকে কেন্দ্র করে আর প্লাস আর এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা কি আঁকলাম, যে কোনো একটা বৃত্তচাপ নিলাম, এই যে এই বৃত্তচাপটা। ওকে, তো এখন সেই বৃত্তচাপটার একটা নির্দিষ্ট দূরত্ব যেমন আর, সে আর আর দূরত্বে আমি একটা লাইন যেটা এবি দেওয়া আছে সেটা মনে করি এখানে দেওয়া আছে। এবি থেকে আর ডিস্টেন্স গেলে এই যে আর যে দূরত্বটা দেওয়া ছিল এখানে, এই আর এর সমান দূরত্ব নিয়ে গেলে দেখা যাবে যে এই আমি যদি এখানে যদি আরেকটা কি প্যারালাল লাইন ড্র করি আর কি, তাহলে দেখা যাবে ওই প্যারালাল লাইনটা তোমার এই কার্ভকে এই পয়েন্টে এসে ইন্টারসেক্ট করতেছে। ওকে, মানে এটা সমান মানে প্যারালাল একটা লাইন আমি যদি এখানে ড্র করি, তো সেটা এই পয়েন্টে এসে ইন্টারসেক্ট করতেছে এবং সেই পয়েন্টটাই আমার জি পয়েন্ট, এখানে যেটা জি বলা হচ্ছে সেটা। তাহলে এই জি কে কেন্দ্র করে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা কি আঁকি, একটা আর্ক আঁকি, তাহলে সেই আর্কটা যে গিভেন তোমার আর্কটা এবং আমার যে লাইনটা এবি দেওয়া ছিল তাহলে সেই এবিকে কি করবে, টাচ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড বা আমাদের বের করা যে আর্কটা সেটা। এটা কি বুঝতে পারছো? এখানে তোমার এবি লাইনটা দেওয়া আছে, এবি লাইনটা আগে থেকে দেওয়া আছে। এটা বোঝা গেছে? কই তোমাদের কোনো রেসপন্স নাই কেন? এখানে পয়েন্ট, হ্যাঁ পয়েন্টগুলো মানে দেওয়া নাই তো এই জন্য হয়তো বা একটু কনফিউজিং লাগতে পারে। তো যেহেতু এখানে এবি পয়েন্টটা দেওয়া আছে, এবি লাইনটা দেওয়া আছে তোমাদের স্ট্রেট লাইন, তাহলে সে এটাকে এবি, এটা হচ্ছে এবি। যেহেতু এখানে দেওয়া নাই আমাকে সেটা বের করে নিতে হচ্ছে আর কি, এটা এবি। আর যে আর্কটা দেওয়া ছিল এটা হচ্ছে টোটাল আর্কটা ও সেন্টার বিশিষ্ট, আর প্লাস আর দূরত্বে গিয়ে আমরা একটা আর্ক আঁকলাম সেটা হচ্ছে মনে করো ইএফ, এই যে এটা যেটা আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে ইএফ। এখন এই এবি থেকে আর দূরত্বে গিয়ে আমি আরেকটা প্যারালাল লাইন আঁকলাম, তাহলে সেটা দেখা গেল যে ওই এই লাইনটা হচ্ছে সিডি, সেই সিডি লাইনটা আর্ক ইএফ কে জি বিন্দুতে সেট করে। সেই জি বিন্দুতে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে সেই বৃত্তচাপটা দেখা যাচ্ছে যে গিভেন যে আর্কটা ছিল এবং যে তোমার স্ট্রেট লাইনটা আমরা মানে দেওয়া ছিল গিভেন এবি, সেই এবিটাকে কি করছে, টাচ করছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি মানে টোটাল আর্ক আর কি, যে বা কার্ভ যেটা আমরা ড্র করলাম। তাহলে এই ধরনের কার্ভটা আমাদের কোথায় লাগবে, যদি কোনো এক্সাম্পল মনে করো এরকম হয়, এই শেপের কোনো যদি জিওমেট্রিক্যাল শেপ আসে, তো সেক্ষেত্রে এই যে এই কার্ভগুলো ড্র করার জন্য আমাকে এই মানে এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে এই পাশেরটাও একইভাবে ড্র করা যাবে, এই পাশের জন্য এটার বিপরীত করতে হবে আর কি, একই জিনিস। ওকে, আচ্ছা এখন যদি আসে যে আর্ক ট্যানজেন্ট থেকে আমাদের করতে হবে তোমার দুটা আর্ক, ডিফারেন্ট রেডিয়াসে দুটো আর্ক আঁকতে হবে। এটা কিভাবে করা যায়, তাহলে এটার একটা এক্সাম্পল হচ্ছে, এটা এক্সাম্পল আগে এখানে করে দেওয়া আছে পাশে। মানে আমরা মনে করো এই ধরনের কোন একটা শেপের এই ভিতরের যে দুটা আর্ক দেখতেছি আমরা, এই দুটা আর্ক আমাদেরকে ড্র করতে হবে। তাহলে কিভাবে করতে হবে, আর্ক টেনজেন্ট থেকে আমাকে দুটা তোমার ডিফারেন্ট রেডিয়াসের দুটা আর্ক আঁকতে হবে মেনলি। তো এটা করার জন্য আমাকে দুটা সেন্টারের মানে O1 এবং O2 দুটা সেন্টারের দুটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, ওই দুটা বৃত্ত থেকে যেমন O1 থেকে আমি ফি পয়েন্ট পর্যন্ত একটা পয়েন্ট নিলাম ফার্স্ট আর্কে। এরপর এই যে O1 থেকে রেডিয়াস আর নিচে,
ওকে, তো এখানে কি কি দেওয়া ছিল? একটা রিকোয়ার্ড রেডিয়াস আর দেওয়া ছিল, তোমার 2 আর্কস ABCD দেওয়া ছিল উইথ দ্য সেন্টার পয়েন্ট 1 U2 দেওয়া ছিল, যেখানে রেডিয়াস আছে R1 R2। তাহলে এটাকে বেস করে কিন্তু আমরা এই দুটো বৃত্ত আঁকলাম, এই যে 1 এবং U2 এই দুটো বৃত্ত আঁকলাম। এবং রিকোয়ার্ড যে রেডিয়াসটা, আমাদের যে নির্দিষ্ট দূরত্বে যে আমরা কি আর্কটা আঁকবো, হ্যাঁ, ওই রেডিয়াসটা দেওয়া আছে। তার এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই আর্টটা আমাদের ইম্পর্টেন্ট। এখন যেটা করব, এই 1 থেকে এই 8 দূরত্ব যেটা, তাহলে এই দুটা বৃত্ত থেকে কিন্তু আর আরটা হচ্ছে কি সমান, মানে দুটার জন্যই সমান। তাহলে এই আর এর সমান ব্যাসার্ধ দিয়ে আমি কি করলাম, ইএফ যে কার্ভটা, সেই ইএফ কার্ভটা ড্র করলাম। এখানে যেটা দেখতেছি, এই যে 1 আর এর সমান দূরত্ব নিয়ে U1 কে কেন্দ্র করে আমরা ওইটা আঁকলাম। তাহলে এরপর এটাকে যোগ করে দিলাম, U1 থেকে কিউ পর্যন্ত যোগ করে দিলাম। তাহলে ঠিক একইভাবে আমরা যদি তোমার সেন্টার যে সেকেন্ড যে সার্কেল U2, তার জন্য যদি একইভাবে আরেকটা মানে যেটা আমরা ড্র করছি আর কি, আর এর সমান দূরত্ব নিয়ে যদি উপরের দিকে আরেকটা কার্ভ ড্র করি, এই যে আমরা মনে করি এটা ইএফ, এটা মনে করো জিএস, আমরা আরেকটা আর্ক পাবো। ঠিক আছে, তো সেটাকে যোগ করে দিলাম U2 থেকে এতটুকু পর্যন্ত। আচ্ছা, তো এরপরে যেটা করতে হবে, আহ আচ্ছা, এখন এই 1 কে কেন্দ্র করে 1 থেকে এই টোটাল দূরত্ব যদি আমরা নিই, এই টোটাল দূরত্ব নেওয়ার পরে যদি আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকি, তাহলে সেটা কি, এটা কিউএস হয় না? কিউএস, এই 1 কে কেন্দ্র করে এই যে আমরা কিউ পয়েন্টটা পাইলাম যোগ করার পরে, তাহলে সেই কিউটাকে মানে 1 কিউটাকে আমরা যদি রেডিয়াস ধরে একটা বৃত্ত আঁকার চেষ্টা করি, একটা বৃত্তচাপ আঁকি, সেই বৃত্তচাপটা কোন দিকে আসবে? এ বরাবর আসবে। তাহলে সেটা মনে করে এই পয়েন্টটা আসলো। আবার ঠিক সেম ভাবে O2 থেকে এই আর দূরত্ব এটা আর না, এটা টি দূরত্ব পর্যন্ত যেটা পাইলাম, ওটাকে মানে ওইটার ওই রেডিয়াসের সমান ব্যাসার্ধ নিয়ে যদি আরেকটা বৃত্তচাপ আঁকি, তাহলে সেটা এদিকে আসলে দেখা যাবে সেটা এস পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করছে। এখন এই S1S এবং মনে করো O2S যোগ করে দিলাম। এখন এই এসটাকে কেন্দ্র ধরে রেডিয়াস আর যেটা এখানে রিকোয়ার্ড যে রেডিয়াসটা দেওয়া ছিল, এটা কিন্তু গিভেন আছে। তাহলে সেই রেডিয়াস আর এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটা আর্ক ড্র করি, তাহলে সেই আর্কটা ঠিক কিরকম হবে? ঠিক এরকম হবে। তাহলে একই ওয়েতে আমরা চাইলে নিচেও কি একটা ঠিক এটার মতো করে আরেকটা আর্ক আঁকতে পারি। অর্থাৎ যেখানে যেটা ড্র করা হচ্ছে, আসলে এই পাশের চিত্রটাই ড্র করার চেষ্টা করা হচ্ছে। এই দুটা বৃত্ত দেওয়া আছে, এই দুটা বৃত্তের মধ্যখানে যে কার্ভটা সেটাই ড্র করতেছি মেইনলি। মানে দুটা, এই যে বললো না, টু আর্ক অফ ডিফারেন্ট রেডিয়াস, মানে এখানে বৃত্ত R1 তার রেডিয়াস এবং R2 ডিফারেন্ট রেডিয়াস, কিন্তু এই রিকোয়ার্ড যে রেডিয়াসটা সেটা কিন্তু সমান। তাহলে সেটার দূরত্ব নিয়ে কিন্তু আমরা কি করলাম, একটা কার্ভ এখানে ড্র করলাম। তাহলে ঠিক এইভাবে নিচের এটাও কিন্তু একই ওয়েতে আঁকা যাবে। ওকে, একই মানে বিপরীত ভাবে আর কি। আচ্ছা, এরপরে যদি এরকম একটা ওজি কার্ভ আঁকতে বলে, এটা কি আঁকা যাবে ওজি কার্ভটা? এক্সাম্পল হচ্ছে এটা, মেইনলি আমরা মনে করি এরকম একটা কার্ভ ড্র করতে যাচ্ছি, ওটার জন্য আমাকে কি করতে হবে, কিছু প্রসিডিউর ফলো করতে হবে। তো মেইনলি এই জিনিসটা, এই যে মধ্যখানের এই দুই পাশেরটা হয়তো বা দেওয়া থাকবে, এই দুটাকে আমরা স্ট্রেট লাইন ধরে নিতে পারি এই দুই পাশেরটাকে। তাহলে আমাকে মেইনলি করতে হচ্ছে এই কার্ভটা। এখন এই কার্ভটা আমি কিভাবে ড্র করতে পারি? ওজি কার্ভটা যে জন্য ইউজ করা হয়, ওজি কার্ভটা দুটা প্যারালাল লাইনকে মধ্যখানে যোগ করার জন্য নরমালি ওজি কার্ভটা ইউজ করা হয়ে থাকে। মনে করো এখানে এই দুটো লাইন এবি এবং সিডি, দুটা লাইন প্যারালাল অবস্থায় আছে। তাহলে এই দুটাকে এই যে যোগ করার জন্য আমরা বিসি যে লাইনটা পাইলাম, এটা হচ্ছে ওজি কার্ভ। তাহলে এই স্টেপ, এখানে যে কয়টা স্টেপ আছে সেই কয়টা স্টেপ ইউজ করে বা ফলো করে কিন্তু তোমরা এই কমপ্লিট ওজি কার্ভটা ড্র করে নিতে পারো আর কি। এই যে এখানে লাস্ট স্টেপ 5, প্রতিটা স্টেপ দেখাইছে এখানে, এখানে যে স্টেপগুলো দেখাইছে, স্টেপ 1 এর জন্য স্টেপ 1 আমরা দেখতেছি একটা কার্ভ জাস্ট বিসি, আমরা প্রথমে এবি নিলাম এবং এরপর একটা সিডি, এই দুটো দেওয়া আছে, এগুলো গিভেন। ওকে, এই গিভেনকেই বেস করে আমরা কি করব, একটা কানেক্টিং লাইন ড্র করব, সেটা হচ্ছে বি টু পয়েন্ট সি, এই যে ড্র করছে। এরপর স্টেপ 3 তে গিয়ে বাইসেক্টর ভিএক্স এবং এক্সসি,
বিএক্স এবং এক্স, অর্থাৎ এই যে বিসিটাকে দুভাগে ভাগ করছে ঠিক সমান দুভাগে, এটা বিএক্স এবং সি এক্স বা এক্স সি। এরপরে আবার পারপেন্ডিকুলার রাখছে পয়েন্ট বিতে, এই যে পয়েন্ট বিতে একটা পারপেন্ডিকুলার রাখছে। তো আশা করি তোমরা এগুলো পড়ে পড়ে আঁকলে বুঝতে পারবো আর কি। এগুলো আমি সবগুলো আর দেখাচ্ছি না, কারণ সবগুলা স্টেপ এখানে দেওয়া আছে। যে জিনিসটা প্রবলেম হইতো এখানে যেটা দেওয়া নাই সেটা তো বললাম। তোমরা যারা মানে শীটের মধ্যে যদি না পাও, এই ভিডিওতে আমি তো বলছি মোটামুটি, পরে কারেকশন আকারে বলছি, তাহলে সেটাকে ফলো করে ওই ধরনের কাজটা করে নিতে পারো আর কি। এরপরে যদি আমরা দেখি যে টু আর্কস অফ ডিফারেন্ট রেডিয়াস, আমরা যদি দুইটা আর্ক আঁকতে যাই ডিফারেন্ট রেডিয়াসের, মানে তোমার হয়তো স্ট্রেট লাইন গুলো দেওয়া আছে বা তোমার বৃত্তগুলো দেওয়া আছে, মানে তোমার সার্কেলটা। তো স্ট্রেট ট্যানজেন্ট আঁকবো, মানে স্ট্রেট ট্যানজেন্ট থেকে কিভাবে আমরা দুটা কার্ভ দেওয়া আছে, দুটা আর্ক দেওয়া আছে, সেই দুটো আর্ক থেকে আমরা ট্যানজেন্ট গুলো কিভাবে আঁকবো। যেমন এখানে দেওয়া আছে, এটিকে এসে ফেরি, এই এক্সাম্পলটা ড্র করার জন্য আমরা কিভাবে করতে পারি। কি কি দেওয়া আছে, দুটো আর্ক দেওয়া আছে ডিফারেন্ট রেডিয়াসের, আর্কগুলো দেওয়া থাকবে, আমাকে ট্যানজেন্ট গুলো আঁকতে হবে মেইনলি, স্ট্রেট ট্যানজেন্ট গুলা। দেওয়ার সেন্টার লোকেশন দেওয়া আছে এবং বিতে, যার রেডিয়াস R1 এবং R2 সেটাও দেওয়া আছে। তাহলে স্টেপ জাস্ট এগুলো ফলো করলেই তোমরা পেয়ে যাবা। এই যে মনে করো এখানে কিউপি যে ট্যানজেন্টটা সেটা আঁকলো, এ থেকে বি এর যে সেন্টার পয়েন্টটা সেটা আঁকলো। তাহলে এগুলো আমরা সরাসরি স্টেপগুলো ফলো করে ড্র করতে পারি আর কি। এরপর অ্যাট লাস্ট যেটা আসে যে একটা এলিপস, ফোর সেন্টার্ড অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করে কিভাবে আমরা একটা এলিপস ড্র করতে পারি সেটা এখানে দেখানো হচ্ছে। তো দেওয়া আছে হচ্ছে তোমার মেজর এবং মাইনর দুটো অ্যাক্সিস দেওয়া আছে, যার লেন্থ হচ্ছে এখানে এবি দেওয়া আছে, স্মল এ এবং স্মল বি টাইপের তোমার দুটা মনে করো অ্যাক্সিস দেওয়া আছে। এখানে এটা কি দেওয়া আছে, এটা হয়তো এখানে দেখাই নাই মেবি। তো যাই হোক, এখানে মনে করো তোমার এগুলো এক্সাম্পল, তো এক্সাম্পল যে জেনারেল কেস, তোমার যখন অ্যাসাইনমেন্টে যাবা, অ্যাসাইনমেন্টে দেখবা যে এর ভ্যালুটা হয়তো বা দেওয়া আছে কত সেন্টিমিটার বা কত মিলিমিটার, বি এর ভ্যালুটা দেওয়া আছে কত সেন্টিমিটার বা কত মিলিমিটার। তাহলে সেগুলাকে ধরে সেগুলোকে কেন্দ্র করে তোমাকে কি করতে হবে, এই ধরনের কোনো এলিপস যদি আঁকতে বলে সেটা আঁকতে হবে। তো যাই হোক, আমরা স্টেপটা দেখি জাস্ট কিভাবে করতেছে। তাহলে আমরা মনে করো দুটা, একটা আছে মেজরটা হয়তো একটু বড় হতে পারে, মাইনর, এরকম দুটো অ্যাক্সিস দেওয়া আছে। তাহলে সেই দুটো অ্যাক্সিসকে কাজে লাগিয়ে আমরা কি করব, এরকম একটা এলিপস আঁকার চেষ্টা করব। প্রথম স্টেপে যেটা বলতেছে যে প্রথমে একটা পিকিউ এর সমান করে একটা পিকিউ নিতে হবে। এই যে মনে করো একটা লাইন ড্র করলাম, মানে একটা জিওমেট্রি যেভাবে করতে হয় আর কি, তোমরা সম্পাদ্য উপপাদ্য যেগুলো করাচ্ছিল আগে, সম্পাদ্য মেইনলি যেভাবে ড্র করতে হয়। এই যে পিকিউ প্রথমে একটা লাইন ড্র করলাম, তাহলে সেই পিকিউটা কার সমান, এর সমান করে নিতে হবে, যে মেজর লেন্থ যেটা দেওয়া থাকে তার সমান করে। এখন এটার মিড পয়েন্ট মনে করো ও, সেই ওটাও এখানে ড্র করলো, এই ওটা খুঁজে বের করলো। এখন ওতে একটা পারপেন্ডিকুলার রাখলো, সেই পারপেন্ডিকুলারটা কি, ও আর মনে করো, ঠিক আছে। তাহলে সেই ওয়ার্ডটার সমান করে ওয়েস্টটা আমরা নিচের দিকে এক্সটেন্ড করলাম, অর্থাৎ পারপেন্ডিকুলার যে উপর দিকে আঁকলাম সেটাকে নিচের দিকে আমরা ড্র করলাম। তো সেই ওয়ার ওএস যেটা, এটা আসলে বি, মানে আমরা যদি এস থেকে আর পর্যন্ত বলি আর এস সেটা আসলে বি। তাহলে সেক্ষেত্রে ওয়ারটা হবে b/2 আর ওএস হবে b/2, সেটা আমরা এখান থেকে বুঝতেছি যে পয়েন্ট আর কি। এখানে যে এলিপস তো হয়ে গেছে, হওয়ার আগে যে পয়েন্টটা আর পয়েন্ট এবং এস পয়েন্ট, তাহলে এস থেকে আর এর যে দূরত্ব সেটা হচ্ছে এখানে মাইনর যে অ্যাক্সিসটা দেওয়া ছিল বি, সেটা সমান হয়ে যাবে আর কি। ওকে, তাহলে এরপরে যেটা করতে হবে তোমার, আমরা ও কে কেন্দ্র করে এবং রেডিয়াস ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা আর্ক আঁকলাম। সে আর্কটা কি, পিএ, এই যে বরাবর পিএ এতটুকু পর্যন্ত আঁকলাম। তো সেটা কি করলো, ওই যে আমরা আর এস যে মাইনর অ্যাক্সিসটা আঁকছিলাম, তাহলে সেই মাইনর অ্যাক্সিসের যে এক্সটেনশন পয়েন্টটা আর এ, সে আর এর এ পয়েন্টে মনে করে এটা সেট করলো, ইন্টারসেক্ট করছে আর কি, ঠিক আছে, মানে এটা এখানে সেট করছে।
এরপরে স্টেপ 3 তে গিয়ে আমরা যেটা করব, পিআরটাকে অ্যাড করে দেব। এই যে পি থেকে আর পর্যন্ত যে বিন্দুটা আমরা পাইছিলাম সেটাকে আমরা যোগ করে দিলাম। এখন আরটাকে কেন্দ্র করে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে উপরের যে অংশটা আর এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা আর্ক ড্র করব। তো সেই আর্কটা পি আর এর যে লাইনটা আমরা যোগ করছিলাম সেটাকে বি পয়েন্টে সেট করবে। আমরা তাহলে এই আর পয়েন্টে আমার কম্পাসটা বসিয়ে এই যে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা কার্ভ যদি আমরা এটা ড্র করি, তাহলে সেই কার্ভটা এটাকে দেখা যাচ্ছে যে এটা হয়তো বা পুরো ফুল করলে এটা পুরোটা বৃত্ত হয়ে যেত, আমার অতটুকু দরকার নাই। আমি পি আর যে লাইনটা পাচ্ছি সেটাকে বি পয়েন্টে সেট করলাম। এরপর আবার বাইসেক্ট ফিবি, আবার যে ফিবি যতটুকু যে অংশটা আছে আবার সেটাকে আমাকে দুই ভাগ করতে হবে সি পয়েন্টে এসে, এবং সেখানে একটা পারপেন্ডিকুলার রাখতে হবে যাতে সিটাকে ইন্টারসেক্ট করে চলে যায়। তো এই সি পয়েন্টটায় আবার দেখা যাচ্ছে যে যে মাইনর অ্যাক্সিস যে আরএসটা দেওয়া ছিল, মাইনর অ্যাক্সিস কোনটা, এই যে পুরো আরএসটা, হ্যাঁ, সে আরএসটাকে ডি পয়েন্টে এসে আবার সেট করে। আমরা যখন এটাকে পারপেন্ডিকুলারলি দুভাগে ভাগ করে ফেলবো ফিবিটাকে সি পয়েন্টে এসে, তো দেখা যাবে যে এটা তোমার ডি পয়েন্টে এসে ইন্টারসেক্ট করছে কাকে, এই আরএস কে, মাইনর অ্যাক্সিস যেটা সেটাকে। তাহলে এই সিডি লাইনটা আরো একটা যে পিও, আমরা যদি পিও বলি সেই পিওটাকে ই পয়েন্ট থেকে এসে ইন্টারসেক্ট করছে। মানে যে তোমার যে রেডিয়াসটা মানে যে মেজর অ্যাক্সিসটা পি কিউ ছিল তার অর্ধেক আর কি পিও, তাহলে সেই পিওটাকে ই পয়েন্টে এসে ইন্টারসেক্ট করছে। এখানে আরো কিছু স্টেপ দেওয়া আছে, তোমরা যদি উপরের গুলো বুঝতে পারো আশা করি একই ওয়েতে, আমি এগুলো বলতেছি না, তোমরা এগুলো দেখলে আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবা। নাকি কারো সমস্যা আছে এই স্টেপ গুলা দেখে দেখে করতে? সমস্যা হবে? না স্যার। ওকে, তাহলে একই ওয়েতে এই স্টেপ গুলা ফলো করে তোমরা এই ধরনের এলিপসটা ড্র করে ফেলতে পারো। তাহলে এই স্টেপ গুলা অবশ্যই তোমাদেরকে মেনে চলতে হবে তোমার এই ধরনের এলিপস গুলা ড্র করতে গেলে আর কি। আচ্ছা, এখানে কিছু কনভেনশনাল জিওমেট্রিক্যাল সিম্বল দেওয়া আছে যেগুলা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট আর কি। আমরা পরে যখন ড্রয়িং গুলা করতে যাব তখন মেইনলি এই ধরনের সিম্বল গুলা দেখলে তোমাকে বুঝতে হবে যে এটা কি বোঝাচ্ছে। তাহলে সেই জন্য এই সিম্বল গুলো একটু মনে রাখার চেষ্টা করবো। যেমন স্ট্রেটনেস, যদি কোনো জায়গায় স্ট্রেটনেস বোঝাই তাহলে এই ধরনের একটা স্ট্রেট লাইন দিয়ে বোঝাবে, যেটা আমরা দেখতেছি। এরপর যদি ফ্ল্যাটনেস, কোনো জায়গায় ফ্ল্যাট বোঝাই এক্ষেত্রে এই ধরনের একটা সামুদ্রিক দিয়ে বোঝাবে। এরপর সার্কুলারিটি যদি হয় সেক্ষেত্রে সার্কুলার দিয়ে দেখাবে, এখানে দুটা চিহ্ন দেখাচ্ছে। একটা হচ্ছে সিলিন্ডারিসিটি যদি হয় এই ধরনের শেপ দিয়ে দেখাবে। তাহলে এগুলো হচ্ছে সিম্বল, এগুলো দিয়ে বুঝতে হবে যে তোমাকে কোনটা কি বোঝাচ্ছে। মনে করো তোমরা যখন ফ্লো চার্ট তৈরি করো, ফ্লো চার্টে কিন্তু অনেকগুলো সিম্বল জাস্ট আয়তক্ষেত্র বা সিদ্ধান্ত নেওয়ার জন্য, ডিসিশন মেকিং এর জন্য একটা, অথবা অন্য কোনো মানে বিভিন্ন শেপ গুলা বিভিন্ন ধরনের মিনিং বহন করে। এখানে একই রকম। হ্যাঁ আজকে আর না। হ্যাঁ, আমরা শেষ, তো শেষ পর্যায়ে একদম শেষ, তোমাদের পুরো অ্যাসাইনমেন্ট চলে আসতেছে। ওকে, তো এই সিম্বল গুলা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এই সিম্বল গুলা দেখে বুঝতে হবে যে তোমাকে কোনটা আসলে কি বোঝাচ্ছে। এই যে এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো একটু পড়ে দেখবা, মনে রাখার চেষ্টা করবা। যেমন রেডিয়াস আর দিয়ে বোঝাচ্ছে, স্ফেরিক্যাল রেডিয়াস এস আর দিয়ে বোঝাচ্ছে, এরপরে স্লোপ বোঝাচ্ছে এই ধরনের সিম্বল দিয়ে স্লোপ বোঝাচ্ছে, এরপর ডাইমেনশন অরিজিন এটা দিয়ে বোঝাচ্ছে। তাহলে এই ধরনের জিনিসগুলো একটু দেখে রাখবা, যাতে কোনো মানে কোনো জিওমেট্রিতে বা কোনো চিত্রতে বা কোনো ড্রয়িং এ যখন গিয়ে দেখো যে এই ধরনের সিম্বল আসছে, তখন বুঝতে হবে যে এটা আসলে এটাই বোঝাচ্ছে। তাহলে আমাদের আজকের জিওমেট্রিক্যাল ড্রয়িং এর ক্লাসটা আজকে এতটুকুই। আমাদের ক্লাস শেষ এবং শীটও শেষ, আসলে মানে আমাদের চ্যাপ্টারটাও শেষ। এখানে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, 17টা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। তো তোমাদেরকে এই জিনিসগুলো করতে হবে, এই যে অন দ্য বেসিস অফ দ্য প্রিভিয়াস ডিসকাশন, আমরা যে কিছুক্ষণ আগে যে ডিসকাশনগুলো সম্পূর্ণ করলাম, তাহলে সেই ডিসকাশনের উপর ডিপেন্ড করেই এই অ্যাসাইনমেন্টগুলো তোমাকে জমা দিতে হবে। যেমন প্রথমে বললো যে ডিভাইড এ লাইন, একদম সিম্পল তাই না? একটা লাইন যার লেন্থ দেওয়া আছে সেটাকে 7টা ইকুয়াল পার্টে ভাগ করে দেখাতে হবে। এরপর বললো যে ড্র এ সার্কেল টাচিং 3 পয়েন্টস এবিসি উইথ কোঅর্ডিনেটস, কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে। কোঅর্ডিনেট কে বেস করে, কোঅর্ডিনেট তো বুঝো, পারা যাবে কোঅর্ডিনেট দেওয়া থাকলে? প্রথমে তুমি গ্রাফটা ড্র করতে হবে, গ্রাফকে বেস করে
পয়েন্ট মনে করলো 00 পয়েন্ট, 020 পয়েন্ট, 15 পয়েন্ট, মানে কোন দিকে পড়তেছে, এক্স এবং ওয়াই এর পয়েন্ট গুলা কোন দিকে যাচ্ছে, মানে এবিসির লোকেশন গুলা তোমাকে এই কোঅর্ডিনেট থেকে বের করতে হবে। এবং দেন আমরা যেভাবে দেখছিলাম যোগ করে দিয়ে বাইসেক্ট করে এরপরে সার্কেল টাকতে হবে, ঠিক ওইভাবে এটাকে ড্র করে যেতে হবে আর কি। তারপরে বললো যে স্যার এটা কি স্যার, আমরা graph ইয়াতে কিভাবে আঁকবো, আঁকবো? গ্রাফে আঁকবো? না গ্রাফে কেন আঁকবা, স্যার আমরা ঘরগুলো এগুলো কিভাবে বুঝবো? ঘরগুলা ওই যে হরিজন্টাল ভার্টিক্যাল গাইডলাইন করবা। তোমার কতটা দরকার, এখানে 15 দরকার না, 15 হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর 15 করে রাখবা, সমান, সবগুলো সমান দূরত্ব। সেটা তুমি 5 মিলিমিটারও নিতে পারো অথবা 2 মিলিমিটারও নিতে পারো। আমরা তো সবগুলো দেখাইছি না তোমাকে হরিজন্টাল ভার্টিক্যাল গাইডলাইন কিভাবে করতে হয়, এগুলা গাইডলাইনের মতো করে তোমাকে গ্রাফটা তৈরি করতে হবে। মানে জিনিসটা কি বুঝতে পারছি আমি? জি স্যার। আমি স্যার এই তারপরে সবগুলো অ্যাসাইনমেন্ট যেগুলো এখন দেখাইছেন ওগুলো কি হ্যাঁ, আমরা একটা ইয়াতেই করবো, পেজে? টাইম কত দিন? এখন যদি A4 সাইজের পেপার হয়, তোমার যদি A4 সাইজের যতটা সংকলন হয় অতটা আঁকার পরে বাকিটা অন্য পেজে করবা, ঠিক আগের মতো আর কি। যদি বড় একটা পেজে আশা করি কভার হয়ে যাওয়ার কথা, বড় পেজ যদি হয় মানে A1 সাইজের যদি পেপার হয় ওখানে সবগুলা কভার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ। আর যদি এটাতে কভার না হয়, যদি যারা A4 সাইজে করবা, A4 এ যতটুকু হয় আর কি। তোমার এখানে কিন্তু এক্সাক্ট কি দেওয়া আছে, এক্সাক্ট মেজারমেন্ট গুলো দেওয়া আছে, যে মনে করো 40 মিলিমিটার দেওয়া আছে, তোমার লোকেশন গুলো দেওয়া আছে। এখন এই লোকেশনটা দেওয়ার জন্য তোমার যে গ্রাফটা ড্র করবা, মানে গ্রাফের যে ইউনিট গুলা তুমি যে প্রতি গড় যে তৈরি করবা, সেই প্রতি গড়ের মান কত করে নেবা সেটার উপর ডিপেন্ড করতেছে তোমার ফিগারটা কতটুকু হবে। তুমি যদি এটাকে 5 মিলিমিটার করে নাও ওই গাইডলাইন গুলা, তো সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে নেবে। এখন তুমি তুমি চাইলে এটাকে 2 মিলিমিটার করে নিতে পারো। যেমন মনে করো আমি যদি বলি, এটা তুমি যদি এরকম ভার্টিক্যাল গাইডলাইন, মানে শুধুমাত্র ওই কাজটা করার জন্য আমার হয়তো এখানে আঁকতে ইয়ে হচ্ছে, এই যে এখানে আঁকতেছো, এখন প্রতি গড়ের মান যদি তুমি যদি 2 মিলিমিটার করে নাও, এই জায়গাটা মনে করো ছোট জায়গায় তুমি এঁকে ফেলতে পারতেছো। শুধুমাত্র ওই ফিগারের জন্য বলতেছি, যেটাকে কোঅর্ডিনেট আকারে দেওয়া আছে, মানে স্যার গ্রাফে আঁকবা যদি না। স্যার A1 পেপারে যদি সবগুলো না আটে স্যার আমরা কি মানে আরো পেজ ইউজ করতে পারবো? সবগুলো আঁকবে, আটার মতো করে আঁকবা, এর বাইরে আসলে দেওয়ার কোনো স্কোপ নাই। তুমি একটা অ্যাসাইনমেন্ট একটা পেপারে দিতে হবে, তুমি দুইটা পেপারে দিতে পারবে না। কিন্তু যারা A4 পেপার ইউজ করতেছে তাদের অবশ্যই অনেকগুলা মাল্টিপল পেপারে চলে আসবে, তো তারা মাল্টিপল পেপার ইউজ করবা। কিন্তু যারা A1 পেপারে করবা বড় সাইজের পেপারে, সেখানে একটা তো হয়ে যাওয়ার কথা, একটা তো হয়ে যায় মতো করে করবা আর কি। স্যার, হ্যাঁ, প্রত্যেকটা ফিগারের জন্য কি নিচে লিখে দিতে হবে যে আহ, কোন ফিগারটা আঁকতেছি? ফিগার হ্যাঁ লিখে দিলে ভালো, বুঝতে সুবিধা, ফিগার লিখে দেবা। আর টাইটেল নেম কি হবে এই অ্যাসাইনমেন্টের জন্য? টাইটেল নাম এই যে এখানে আমরা যেটা দিয়েছি, জিওমেট্রিক ড্রয়িং, 17টা কি একটা পেপারে হবে স্যার? জিওমেট্রিক ড্রয়িংটা দেবা আর কি। হ্যাঁ বুঝি নাই, আবার বলো। 17টা কি একটা পেপারে হবে? এই সবগুলা একটা পেপারে হবে কিনা তোমার স্যার প্রশ্নটা অনেকগুলা তো। স্যার 17টাই একটা হবে। হ্যাঁ 17টাই আঁকবা। এগুলো তো আমরা সবগুলো আলোচনা করছি। কিন্তু স্যার পারবো কিনা ওইটা তো শিওর না, কারণ এগুলো তো কেন পারবো না কেন, দেখি বলো এখানে কোনটা পারবো না সেটা স্যার এগুলো আমাকে বলো। কখনোর মধ্যে করতে হবে? স্যার এগুলো আমরা ঈদের পরে জমা দিই স্যার। নেক্সট সোমবারের মধ্যে জমা দিতে হবে, সোমবারে আমরা স্যার নেক্সট সোমবারে। সোমবারের মধ্যে স্যার রোজা চলতেছে, স্যার, স্যার এমন করিয়েন না স্যার, এমনিতে অনেক কষ্ট হয়ে গেছে স্যার। রোজাতে আর দিয়েন না স্যার। স্যার আমরা এগুলো ঈদের পর সুন্দর করে করে জমা দিব স্যার। তোমাদের অন্য কোনো অ্যাসাইনমেন্ট চলতেছে এখন? স্যার তোমার কি একদম assignment শুধু আছে? ক্লাস চলতেছে স্যার, অন্য অ্যাসাইনমেন্ট স্যার ফাঁকে ফাঁকে দিচ্ছে তো। স্যার এগুলো করতে কষ্ট আছে তো স্যার, প্লিজ। তো কষ্ট তো করতে হবে, স্যার এগুলো জমা রোজার দিতে মাস হবে না না। স্যার, আপনারা ভালো স্যার, একটু কনসিডার করেন স্যার। রোজাতে স্যার প্রতিটা মানে সেকেন্ড ইম্পর্টেন্স, এখানে অ্যাসাইনমেন্ট করে টাইম ওয়েস্ট। স্যার ওগুলো অনেকগুলা তো স্যার, আমরা ঈদের পর সুন্দর করে করে জমা দিই। ক্লাস হচ্ছে কিন্তু অ্যাসাইনমেন্ট অফ করছে। এখন জি ঈদের পরে স্যার, যদি সবাই জমা দাও অ্যাসাইনমেন্ট অফ তখন যদি ভুল হয় তখন কি তার মানে এখন তার কারেকশনের আসলে সুযোগ নাই, বুঝো নাই? এখন আর কোনো কারেকশনের সুযোগ নাই, মানে তুমি যা দেবা সেটার উপরেই মার্কিং হবে।